আনিসা শ্রেয়ানের হাত ধরে সমুদ্রের পানিতে নিজের কোমল পা রাখল। খানিকেই সমুদ্রের ঢেউ তার পা স্পর্শ করল। সে কি অনুভূতি! নিমিষে শরীর ঠান্ডা করে তুলে। আনিসা চোখ বন্ধ করে বড় করে একটা শ্বাস টেনে নেয়, যেন তার ভেতর সমুদ্রের বাতাস, পানি, শীতলতা ঢুকিয়ে নেবে। মুচকি একটা হাসি দিল শুধু। তারপর হাতটা ছেড়ে দিয়ে এক দৌড়ে সমুদ্রের দিকে এগিয়ে গেল। শ্রেয়ান মিটিমিটি হাসছে। সেই প্রথম দিনের কথা মনে হচ্ছে। শ্রেয়ানের হাতে একটা ক্যামেরা। সে সেই প্রথম দিনের মতোই দুরন্ত আনিসার ছবি তুলতে লাগল। আনিসা পানি পেয়ে উৎফুল্ল হয়ে উঠেছে। পানিতে ঠাই দাঁড়িয়ে আছে। বড় বড় ঢেউ আনিসাকে টলিয়ে দিয়ে নিচে ফেলে দিচ্ছে। আনিসা পানির মাঝে ধপাস করে পড়ে খিলখিল করে হাসছে। আবার উঠে দাঁড়াচ্ছে। লাফালাফি, ফালাফালি করছে, কখনো ঢেউয়ের মাঝে নিজেকে ভাসমান করে তোলার চেষ্টা করছে। ওদিকে শ্রেয়ান একের পর এক ক্লিক করেই যাচ্ছে। যেন আনিসার আনন্দটা, আনিসা উপভোগ করাটাই তার আনন্দ, তার পাওয়া। আনিসার উপভোগ করাই সে গভীরভাবে উপভোগ করছে। সেই প্রথম দিন দেখার মতোই খিলখিল করে হাসছে মেয়েটা। আনিসা ঘণ্টা খানেক এমন করেই চলল। শ্রেয়ানের দিকে তাকিয়ে এসে বড় বড় ঢেউ উপেক্ষা করে তার দিকে এগিয়ে এল। সূর্যের আলোয় ভিজে মুখটা যেন অপরূপ লাগছিল। মোহনীয় একটা ভাব আসছে চেহারায়। মুখের মাঝে বিন্দু বিন্দু পানি। চোখের ঘন পাপড়িগুলি পানিতে ভিজে দলা দলা হয়ে আছে। চিকন লাল ঠোঁটগুলির মাঝেও দানা কয়েক পানি। এক অদ্ভুত মনোরম মোহনীয় সুন্দরী লাগছে আনিসাকে। ঠোঁট হালকা প্রসারিত করে আনিসা বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন। কি হল? আনিসার স্পর্শে শ্রেয়ান হুম বলে উঠল। কি হয়েছে? আপনাকে ডাকছি। বলুন মহারানী, আপনার চাহিবা মাত্র আমি হাজির আছি। আনিসা খিলখিল করে হেসে বলল, এত কিছুর দরকার নেই, চলুন। কোথায়? পানিতে। ওকে ওয়েট। ক্যামেরা রেখে শ্রেয়ান আনিসার কাছে চলে যায়। এই দিকটাই মানুষ নেই বললেই চলে। তাই তো শ্রেয়ান কিছু বলছে না। না হলে কখন আনিসাকে তুলে হোটেলে নিয়ে যেত। অন্য কেউ দেখবে কেন আনিসার রূপ? শ্রেয়ান চলে যায় আনিসার কাছে। দুজন মিলে ঢেউয়ের সাথে সাথে লাফাতে থাকে। এক মজার খেলা। বিশাল বিশাল ঢেউ তাদেরকে ছুঁয়ে যাচ্ছে। সেই ঢেউয়ের ধাক্কা সইতে না পেরে দুজনই পড়ে যাচ্ছে গগনভেদ হাসি হেসে। শ্রেয়ান আনিসার দিকে এক নজরে তাকিয়ে আছে। মাথা ঝাঁকানো দৃশ্য। মস্তিষ্ক আর মন জেগে উঠছে। মনের মাঝে নানান রঙের নানান প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে। হাজারো ইচ্ছা প্রকাশ করছে গুনগুনিয়ে। আনিসা খিলখিল করে হেসে শ্রেয়ানের দিকে পানি ছুঁড়ে মারল। শ্রেয়ান অল্প ঘাড় ঘুরিয়ে নেয়। আনিসা হেসে কুটি কুটি। হঠাৎ একটা বিশাল ঢেউ এসে আনিসার পায়ে প্রবলভাবে ধাক্কা দেয়। শ্রেয়ান এগিয়ে আসতে চাইলে আনিসা তার উপর গিয়ে পড়ে। হাঁটুর নিচ পানিতে শ্রেয়ানের উপর আনিসা পড়ে আছে। আনিসার নাক দিয়ে পানি গিয়েছে হালকা। শ্রেয়ান এক হাত দিয়ে আনিসার কোমর বেশ চেপে রেখেছে। দীর্ঘ একটা সময় যাওয়ার পর আনিসার টনকনড়ে। সে শ্রেয়ানকে ছেড়ে উঠে চায়, কিন্তু শ্রেয়ান তো তার কোমরে শক্তভাবে এঁটে রেখেছে। আনিসা চাইলে নড়তে পর্যন্ত পারছে না। শ্রেয়ান এবার আনিসার কোমর থেকে হাত সরিয়ে পিঠে এনে ঠেকায়। আনিসা ভয় পায়। শ্রেয়ানের চোখের দিকে এক নজরে তাকিয়ে আছে। আনিসার শরীর যেন আরো শীতল হয়ে আসছে। অনেকক্ষণ ভিজে থাকার কারণে শ্রেয়ানের হাত পা ঠান্ডা হয়ে আছে। সেই ঠান্ডা শরীরের স্পর্শে আনিসা যেন কেঁপে উঠছে বারংবার।
শরীর শীতল থেকে শীতলতর হয়ে আসছে। এই মুহূর্তে একটু উষ্ণতা প্রয়োজন, না হলে বুঝি শরীর শীতল হতে শীতলতর হয়ে প্রাণবায়ু বের হয়ে যাবে। শ্রেয়ান শান্ত কণ্ঠে আনিসাকে জিজ্ঞেস করল, ঠিক আছো তো প্রেয়সী? প্রেয়সী শব্দটাই আনিসার বুকে ঝড় তুলে দিল। এটা কেন বলল? তার বয়স কম হতে পারে, কিন্তু সে কচি না। উপন্যাসে পড়েছে প্রেয়সী, তার মানেও জানে। এমনি এমনি কেউ কাউকে প্রেয়সী ডাকেও না। উপন্যাসে আছে প্রেমিকাকে প্রেয়সী বলে সম্বোধন করার। কিন্তু শ্রেয়ান কেন তাকে বলল? প্রশ্ন আওয়াতে থাকে আনিসা। এতক্ষণ শত শত ঢেউ তাদের ছুঁয়েছে, কিন্তু তারা ঘোরেই ছিল। প্রচণ্ড জোরে এক বাতাস আর প্রবলভাবে ধেয়ে আসা স্রোত আনিসাকে শ্রেয়ানের আরও কাছে নিয়ে যায়। শ্রেয়ানের একদম মুখ বরাবর। শ্রেয়ানের উষ্ণ নিঃশ্বাসও আনিসাকে শীতল বরফ করে তুলছে এখন। আনিসা ঘন ঘন চোখের পাতা নাড়ে। হুট করেই শ্রেয়ানের হাত সরিয়ে উঠে দাঁড়াল। আনিসা ইতস্তত বোধ করছে। আকস্মিক ঘটনা তাকে বিচলিত করে তুলছে। এপাশ ওপাশ করে তাকাচ্ছে আনিসা। শ্রেয়ান শুধু মুচকি হাসল। আনিসার কোমর পেঁচিয়ে টান মেরে নিজের কাছে নিয়ে আসল। আনিসা যেন আরও জমে যাচ্ছে। এখনই বরফ পুতুল হয়ে যাবে সে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। আনিসা ঠাই দাঁড়িয়ে রইল। সূর্যের হালকা রঙ্গিম আলো এসে মুক্তদানা ভিজে মুখের উপর পড়ছে আনিসার। শ্রেয়ানের প্রবল মোহ তৈরি হয়েছে। শ্রেয়ান একটুও শব্দ করল না। সে আনিসার মুখের সামনে থেকে ভিজে লেপ্টে থাকা চুলগুলি মুখ থেকে সরিয়ে দিল। আনিসার ঘন পাপড়িগুলিও ভিজে লেপ্টে আছে। এক হাতে শ্রেয়ান আনিসার কোমর জড়িয়ে রেখেছে। আরেক হাতের আঙ্গুলের ঢগা দিয়ে আনিসার চোখের পাপড়িতে লেগে থাকা পানি নিয়ে আসে নিজের হাতে। শ্রেয়ান সামান্য কিছু হাসল। আঙ্গুলের ঢগায় লেগে থাকা পানি নিজের ঠোঁটের উপর রাখল। সেই পানিটা একদম চুষে নিল। লবণাক্ত তবুও মিষ্টিবোধ করছে। ভয়ে আনিসা কেঁপে উঠল সাথে সাথে। এক অজানা ভয়। গলা শুকিয়ে চৌচির হয়ে আসছে। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? শ্রেয়ান আনিসার কানের পাশে হাত নিয়েই ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। গভীর এক চুম্বনে আবদ্ধ হল। আনিসার ভিজে ঠোঁটগুলি নিজের ঠোঁটের মাঝে নিয়ে শ্রেয়ান আনিসার পিঠে হাত দিয়ে নিজের আরও কাছে নিয়ে এল। মনে হয় তার সাথেই মিশিয়ে নিবে। ঢেউ বাড়ি খাচ্ছে দুজনের শরীরে। ক্ষণিকে ক্ষণিকে কেঁপে উঠছে, এক আবেশ ছড়িয়ে পড়ছে মনের ভেতরে। আনিসার স্নিগ্ধ শীতল ঠোঁট পেয়ে শ্রেয়ান উন্মাদ হয়ে পড়েছে, যেন ওই চিকন বাঁশের কঞ্চির মতো চিকন ঠোঁটদ্বয়ের লেগে থাকা বিন্দু বিন্দু পানির দানাকে একদম নিগড়ে নেবে। লম্বা একটা সময় যাওয়ার পর শ্রেয়ান নিজ থেকেই ছেড়ে দেয় আনিসাকে। আনিসাকে কিছু বলতে না দিয়ে বা দূরে যেতে না দিয়ে শ্রেয়ান আনিসার দুই গালের উপর আলতো হাত রাখে। আনিসার দৃষ্টি নিচে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। শ্রেয়ান অস্পষ্ট অস্ফুটভাবে বলল মোহ। কথাটা শেষ হওয়ার পর সেও চুপ। আকাশের দিকে তাকাল। পরন্ত বিকেল তখন। সূর্যি মামা সাগরের ওপারে ডুববে ডুববে। আনিসা চুপ করে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান সূর্য চারপাশ দেখে বলল, চলো। কথা শুনে আনিসা মাথা তুলে তাকায়। কি? চলো? আনিসা কথা বলে না। চোখ মুখ কুঁচকে শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে। শ্রেয়ানের প্রচুর হাসি পাচ্ছে আনিসার এই লুকটা দেখে। কম সময় হয়নি, 3 ঘন্টার উপরে চলছে। এরপর জ্বর আসবে। আর কষ্টটা তোমার নয় আমার হবে। চলো। শ্রেয়ান টান দেয় আনিসাকে। আনিসা যাবে না বলে হাত মুড়ামুড়ি করছে। দেখো আনিসা, শরীর খারাপ করবে এরপর। চলো তাড়াতাড়ি।
ভূতা কাচিতে ধার ওঠার মতো আনিসা জবাব দিল, না, আমি যাব না। শ্রেয়ান চোখ ছোট করে আনিসার দিকে তাকায়। যাব না আমি। আরও পড়ে যাব। ছাড়ুন আমায়। আমি আরও থাকব। শ্রেয়ান আনিসার কোনো কথা না শুনেই আনিসার হাত ধরে টানতে টানতে ডাঙায় নিয়ে যায়। আনিসার আকুতি মিনতি কিছুই না শুনে শ্রেয়ান চুপচাপ নিজের মতো করে আনিসাকে কুলে নিয়ে আসে। আনিসা নাক ফুলিয়ে ঝাড়ি দিয়ে হাতটা সরিয়ে নেয়। ফুসফুস করে বলে, কি হতো আরও কিছুক্ষণ থাকলে? আনিসাকে বেশ লাগছে। শ্রেয়ান একবার আনিসার দিকে তাকায়। শরীর সম্পূর্ণ ভিজে চিপচিপে। কাপড় শরীরে লেপ্টে আছে। শ্রেয়ান একবার তাকিয়ে চোখ ফিরিয়ে আনে। আনিসার কানে ফিসফিস করে বলে, আমি মরে যেতাম মেয়ে তোমার ওই রূপ দেখে। নয়তো বা অঘটন ঘটাতাম। এই কথা শুনে আনিসা লাল হয়ে উঠল। শ্রেয়ান মুচকি হেসে একটা টাওয়াল দিয়ে আনিসাকে ঢেকে দিল। দুই হাত দিয়ে আনিসাকে নিজের বাহুডোরে নিয়ে এলো। আনিসার দুই পাশে শ্রেয়ান দুই হাত রেখে হাঁটতে চাইলে আনিসা মুচড়াতে লাগল। শ্রেয়ান নিজের ঠোঁটে এক আঙ্গুল রেখে, হুসসস কোনো কথা নয়, চুপ করে হাঁটো। মুখটা বাড়িয়ে কানের কাছে এনে মিনমিন করে আবারও বলল, ওমন রূপ একজন ব্যতীত কাউকে দেখাতে নেই। আর তুমি আনিসার মাঝে শুধু শ্রেয়ান রাজত্ব করবে। সারাদিনে খোঁজখবর নিয়ে এনা জানতে পারল শ্রেয়ান আর ওই মেয়েটা কোথাও একটা গিয়েছে। এনা অনেক চেষ্টা করেও জানতে পারল না কোথায় গেল তারা। জানতে পারলে অবশ্যই সে সেখানে যেত। কিন্তু শ্রেয়ানের ম্যানেজারকে এত জোর করেও বলাতে পারল না শ্রেয়ান কোথায় আছে এখন। ম্যানেজারকে থাপ্পড় দিতে গেলে সে এনার নরম হাত শক্ত করে ধরেছিল। হাতে ব্যথাও পেয়েছে এনা। রাগে সেখান থেকে বের হয়ে এসেছে। শ্রেয়ানকে 1000 বার কল করেছে। নাম্বারটা বন্ধ। রাগে এনা নিজের রুমে গিয়ে তুলপাড় করা শুরু করল। রাত। চারদিকে অন্ধকারে ধেয়ে আছে। ইয়াস মদ খেয়ে টাল হয়ে আছে। নীরব এক রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে। হাতে তার মদের বোতল। এক টানে প্রায় বেশ খানিক মদ খেয়ে ইয়াস চিৎকার করে উঠল। বুকটা তার ছিঁড়ে যাচ্ছে। অনেক আঘাত পাচ্ছে সেখানে। ইয়াসের চোখ মুখ লাল হয়ে আছে। কান্না করছে অনবরত। মুখ ভিজে আছে চোখের পানিতে। ইয়াস বুকের বা পাশে সজোরে কয়েকটা কিল দিয়ে বুক ফাটিয়ে চিৎকার করে বলতে লাগল, আনিসা, আনিসা, ব্যথা হচ্ছে খুব এখানে। খুব ব্যথা হচ্ছে আনিসা। সইতে পারছি যে আমি। এই বুকটা তোমাকে চায় আনিসা, তোমাকে। চোখ দুটি খা খা করছে আমার একটা বার তোমাকে দেখার জন্যে আনিসা। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে আনিসা। ইয়াস আবার গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে লাগল। না পাওয়ার যন্ত্রণাটা প্রকাশ করার ভাষা ভুবনে নেই। শ্রেয়ানের হাতে তার ফোন। হাতে সেই হাস্যোজ্জ্বল চেহারার ছবি। শ্রেয়ান মুচকি হাসে। বিড়বিড় করে বলে, মাই ডিয়ার, আজ তুমি চমকাবে। এক সত্যি জানাবো তোমায়। অবাক তো হবেই। কারণ এমন এক সত্যি যা তোমার অগোচরে। হোটেলের রেস্টুরেন্ট থেকে শ্রেয়ান 2 মগ কফি নিয়ে আবার রুমের দিকে এগিয়ে যায়। আনিসা তখন করিডোরেই দাঁড়িয়েছিল। চারদিক অন্ধকার। হোটেলের ছোট ছোট লাইটের নানা রঙের আলো চারপাশটা আবছা দেখে যাচ্ছে। হিম শীতল বাতাস বইছে। আনিসা রেলিংয়ে ধরে দাঁড়িয়ে আছে। মৃদু আলোয় মুখটা মায়াবী লাগছে বড্ড বেশি। চুলগুলি উড়ছে। একটা লম্বা স্কার্ট আর একটা ভরা হাতা টপ পরেছে। চুলগুলি 2 পাশে এনে রেখেছে। বাতাসে দুল খাচ্ছে লম্বা কেশগুলি। অপরূপ মোহিনী দেখাচ্ছে।
শ্রেয়ানের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, মুগ্ধকারিণী কে দেখতে। পা এগিয়ে যাচ্ছে না। বহু কষ্টে শ্রেয়ান আনিসার দিকে তাকিয়ে ছোট ছোট কদম ফেলে এগিয়ে এলো। শ্রেয়ানকে দেখে আনিসা বিচলিত হয়ে 2 পা সরে দাঁড়ায়। শ্রেয়ান তা লক্ষ্য করে 3 পা এগিয়ে আসে তার দিকে। আনিসা করিডোর থেকে আরও 2 পা সরে দাঁড়ায়। শ্রেয়ান লম্বা একটা কদম নিয়ে আনিসার একদম কাছে চলে আসে। আনিসা কখন যে সাইটের দেওয়ালের ধারে চলে এসেছে সে বুঝতে পারে না। শ্রেয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে এসে আরেক পা পাশে ফেলে সরে যেতে চাইলে তার পা বাধা পায়। আনিসা এবার পাশ ফিরে তাকানোর সাথে সাথে শ্রেয়ান আনিসার কপালে হাত রাখে। না হলে এখনই আনিসার কপালে সুপারি ফুটত। শ্রেয়ানের হাতের উল্টো পিঠ দেওয়ালের সাথে বাড়ি খায়। সে সামান্য উফফ করে ওঠে। আনিসা বিষয়টা বুঝতে পারে। রেগে গিয়ে বলে, কি দরকার ছিল এত এগিয়ে আসার? তোমারই বাকি দরকার ছিল পিছিয়ে যাওয়ার? কই দেখি হাতে ব্যথা পেয়েছেন কিনা? জি না মহারানী, আমার লাগেনি। কই দেখি। বললাম তো লাগেনি, কিন্তু কফিটা যে নিচে ফেলে দিয়েছি। কি? 2 মগ কফি এনেছিলাম। তোমার অমন ভাব দেখে বা হাতের কফির মগ ফেলে দিয়ে কপাল ধরেছি, না হলে গরম কফিতে তুমিও পড়তে। এমনিতেই যে আমি পড়ছি। কি বিড়বিড় করছো? কই কিছু না। কফি নাও। লাগবে না, আপনি খান। আমার এত খাওয়ার জোর নেই। ওকে, তবে একটাই না হয় শেয়ার করি। কি বলো? ওকে বাদ দাও, তুমি আগে খাও, আমি পরে খাব। শ্রেয়ান জোর করে আনিসার হাতে কফির মগ ধরিয়ে দিল। আনিসা কফি হাতে নিয়েই দাঁড়িয়ে আছে। এখন কি কফিটাও আমার খাইয়ে দিতে হবে? যদি বলো তবে। না, আমি নিজেই খাচ্ছি। আনিসা টুক করে কফির মগে ঠোঁট লাগায়। বাহিরের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আপনি যে মানুষ তাতে আপনার দ্বারা কিছুই অসম্ভব নয়। শ্রেয়ান বলে উঠল, তুমি কি কিছু ভাবছ? এই কথা শুনে 2 হাতে কফির মগ ধরে আনিসা শ্রেয়ানের দিকে অবাক হয়ে তাকায়। না, তোমার চোখ মুখ কুঁচকে আছে যে। আনিসা আরো খিচে তাকায় শ্রেয়ানের দিকে। শ্রেয়ান এখন হুহু করে হেসে উঠল। আনিসা সেই মন্ত্রমুগ্ধকর সেই প্রাণভরা হাসির দিকে অপলক তাকিয়ে রইল। ইনা, জানো আমাদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে। মিয়াদের কথায় ইনা বলল। কেন, কি হয়েছে? আরে আপু কাকে যেন ভালোবাসে, সে হয়তো আপুকে মানে না, বা আপুর সাথে সহানুভূতিশীল নয়। তুমিই বলো, জোর করে কি ভালোবাসা হয়? ভালোবাসা তো পবিত্র, মনের অন্তস্থ থেকে আসে। সেই ভালোবাসার উপর কি কারো জোর খাটে বলো? মনের টান না থাকলে তো ভালোবাসাই জন্মায় না। দুজন মানুষের মনের টান, অনুভূতি, মায়া থেকেই তো ভালোবাসা জন্ম হয়। তা না থাকলে ভালোবাসা আসে না। ভালোবাসা একটা সাদা নরম কোমল কাপড়ের মতো। ভালোবাসা থাকলে সেই কাপড় আপনা আপনি জড়িয়ে নেয়, অন্যথা নয়। আপু কেন বুঝতে পারছে না এগুলি? কি বলবো বলো, আমিও কষ্টে আছি। ভাইয়াও আজকাল মনমরা হয়ে থাকে। কিছু বলে না, খায় না, ঠিক মতো কিছুই করে না। ভাইয়ার কি হয়েছে তাও বলে না। আমাদের কাছের মানুষগুলি যদি ভালো না থাকে তবে আমরা শত সুখেও ভালো থাকতে পারি না। তা একদম ঠিক। ঠিক আছে, রাখছি। মিয়াদ ফোনটা কেটে বিছানায় শুয়ে পড়ে। আসলেই আমরা কাছের মানুষগুলির সাথে বাঁধা। তারা ভালো না থাকলে বা কষ্টে থাকলে সেই সুতায় টান পড়ে, যার ফলে আমরাও ভালো থাকতে পারি না, বা সেভাবে হয়ে উঠে না ভালো থাকা। এনাকে ডক্টর ঘুমের ইনজেকশন দিয়েছে। এনা এখন অবুঝ বাচ্চার মতো ঘুমাচ্ছে। মেয়েটা জেদি ভীষণ।
যা বলবে তাই করবে, যা চাইবে তাই পাওয়ার জন্যে পাগল হয়ে উঠবে। দোষ একটাই, জিদ বেশি। আফতাব মেয়ের মাথার পাশে বসে আছে। ডক্টর তাকে বলল, মিস্টার খান, আপনার মেয়েকে একটু সাবধানে রাখবেন। এত রাগারাগি বা উত্তেজিত হতে দিবেন না, তাহলে এর ফল ভবিষ্যতে খারাপ আসবে। আসছি মিস্টার খান। হুম। মিয়াদ, ডক্টর আঙ্কেলের ফ্রি দিয়ে উনাকে নিচ পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। তবে আসছি। আর কোনো সমস্যা হলে আমায় জানাবেন। ঠিক আছে। ডক্টর চলে গেলে আফতাব রাগে দাঁত কটমট করতে থাকে। মিনমিন করে বলতে লাগল, শ্রেয়ান, তোমাকে তো আমি দেখে নিব। তোমার জন্যে আজ আমার রাজকন্যার এমন অবস্থা, এর শেষ আমি দেখব। তুমি সুখে কিভাবে থাকো তা আমিও দেখব। আমার মেয়ের এমন অবস্থা করেছ, এর জন্যে আমি তোমাকে কখনো ছেড়ে কথা বলবো না শ্রেয়ান চৌধুরী। চারদিকের বাতাসটা বেশ মনোরম লাগছে, যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে সেই বাতাস। শ্রেয়ান মনে এক অদ্ভুত প্রশান্তির বাতাসের অনুভব করছে। শ্রেয়ান শান্ত স্বরে আকাশের দিকে তাকিয়ে বলল, আনিসা, তোমায় কিছু বলার আছে। স্নিগ্ধ শীতল বাতাসে আবেশিত হওয়া আনিসা ঘাড় ফিরিয়ে শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ান তার ফোনটা এগিয়ে দেয়। আজকের তোলা হাজার কয়েক পিক। আনিসা তা দেখে হতবাক। এইগুলি কখন তুলল? আনিসা পানি পেয়ে তেমন কিছুই খেয়াল করেনি। অবাক নজরে একবার শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ান তখন রেলিংয়ে দুই হাত দিয়ে মুখ বাহিরে দিয়ে রেখেছে। আনিসা ফের ফোনের দিকে তাকায়। একের পর এক ছবি দেখছে আর মিটিমিটি হাসছে। লোকটা পারেও। আনিসা। নিরুত্তর আনিসা শ্রেয়ানের ডাকে সাড়া দেয়। তার দিকে তাকিয়ে থাকে, কি বলবে সেটা শোনার আশায়। এর থেকেও অবাকের মতো একটা জিনিস দেখবে। এবার আনিসা কিঞ্চিত ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। শ্রেয়ান আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে আনল, যেন আকাশকে বলছে, তোমাকে পড়ে দেখছি আগে তো প্রেয়সী। শ্রেয়ান আনিসার দিকে তাকিয়ে নিঃশব্দে ফোনটা নিয়ে নেয়। আবার ফোনটা এগিয়ে দেয়। আনিসা হাতে ফোন নিয়ে শ্রেয়ানের দিকেই তাকিয়ে থাকে। ভাবে আবার কোনো চমক। শ্রেয়ান ইশারায় ফোন দেখতে বলে। আনিসা ফোনের ওয়েলপেপারে তাকিয়ে একটু নয় ভীষণ রকম চমকাল। বিস্মিত হয়ে চোখ বড় করে তাকিয়ে রইল ফোনের দিকে। এই ছবি উনি পেল কি করে? আনিসা কিছুই মেলাতে পারছে না। তার মাথা শুধু ঘুরপাক খাচ্ছে। বোকার মতো দাঁড়িয়ে থেকে ফোনের দিকে তাকিয়ে আছে। এটা সেই ছবি যেটা শ্রেয়ানের সাথে দেখা হওয়ারও আগে। তো এই ছবি এই লোকের ফোনে কেন? আনিসা হিসাব মেলাতে পারছে না। অঙ্কতে সে কাঁচা না, কিন্তু এই অঙ্কে সে বড্ড কাঁচা। আনিসা হ্যাবলার মতো তাকিয়ে আছে, যেন সে নির্বোধ। শ্রেয়ান বিষয়টা বুঝতে পেরে নিজেই বলল, অবাক হচ্ছ না? ভাবছ এটা কবের, কিভাবে আমার ফোনে? আনিসা কেন উত্তর দিতে পারল না। শ্রেয়ান বলা শুরু করল, আনিসা, এটাই তোমার সাথে আমার প্রথম দেখার ছবি। যদিও তুমি আমায় ছায়াটাও দেখোনি। এটা সেই ছবি যেটা আমার সাথে তোমার দেখা হওয়ার 3 দিন আগের। আর তোমার সাথে আমার দেখা হওয়ার প্রথম দিন। সেদিন ক্যামেরা নিয়ে বের হই। হবির মাঝে আমার ছবি তোলা একটা। ভীষণ পছন্দ করি ছবি তুলতে। কম্পিটিশনে কিন্তু ফার্স্টও হয়েছি। সেদিন ছবি তুলতেই তোমাদের এলাকায় যাওয়া। পরন্ত বিকেল চলছিল, তবুও সূর্য বেশ উকি দিচ্ছিল। আমি প্রায় বেশ কয়েক ছবিও তুলে নেই। তাতে সময় অনেকটাই চলে গিয়েছিল। গোধূলির সময় চলে আসব, তখন তোমার দেখা পাই। মিনমিন পায়ে পুকুরটার পাড়ে এগিয়ে আসছিলে। কিছুই দেখা যাচ্ছিল না।
শুধু বোঝা যাচ্ছিল কেউ একজন আসছে। খালি পায়ে তোমার সাদা পাগুলি ঘাসের উড় পড়ছিল। মুখটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। ঘোমটা আর সামনের কিছু চুল তোমার ওই মোহিনী মুখটা আড়াল করে রেখেছিল। ইচ্ছা না থাকা শর্তে কেন যেন আগ্রহ হল। তোমায় মোহনীয় সুন্দরী লাগছিল গোধূলির আবছায়া আলোয়। তাই গাছের আড়ালে চলে যাই তোমার মুখেরই মতো। তুমি এসে পুকুরের সিঁড়ির ধারে বসলে। কিছুতেই মুখ দেখতে পাচ্ছিলাম না তোমার। উল্টো পিঠে বেশ কয়েকটা ক্লিক করি। বড় কথা, তুমি যখন পুকুর পাড়ে আসছিলে তখন এক সাইডের কিছু ক্লিক ছিল বলার মতো না। যেদি তো তাই ঠাই দাঁড়িয়েই ছিলাম। মনে মনে শপথ করেছিলাম তোমায় দেখেই যাব। বিশ্বাস করো, হাজার হাজার মেয়ে আমাকে প্রপোজ করেছে, তাতে আকাঙ্ক্ষিত পুরুষ আমি। কিন্তু আমার বিন্দু মাত্র আগ্রহ জাগেনি। হয়তো সহজলভ্য ছিল তাই। সেই প্রথম তোমার প্রতি আগ্রহ জেগেছিল আমার। একটু পরেই দেখলাম তুমি বাচ্চাদের সাথে নেমে গেলে পানিতে। মজা করছিলে, হাসছিলে। কসম তোমার নেশা, আমি মারাত্মকভাবে পা পিছলে পড়েছিলাম সেদিন। নেশার জালে শ্রেয়ান ধরা দিয়েছিল। সেদিনের লুকিয়ে ছবি তোলা এটা। ফোনটা ধপাস করে মাটিতে পড়ে যাওয়ার আগেই শ্রেয়ান শূন্য থেকে ফোনটা তুলে নিল। একটুর জন্যে আনিসার হাত ফসকে ফোনটা নিচে পড়েনি। আনিসা ভাবতেও পারছে না এসব কিছু। মাথাটা তার ভনভন করে ঘুরছে। হাতে থাকা কফির মগটা ধারাঙ্গ করে নিচে পড়ে গেল। শ্রেয়ান মুচকি হেসে বলল, সেদিন নেশায় পড়েছিলাম আমি। ওমন মোহের সাথে প্রথম পরিচয় হয়েছিল আমার। তোমায় আগেও বলেছি, ছোটবেলা থেকে একা থাকতে থাকতে আমি বেশ রগচটা। নেশা করতাম অনেক। মদ, সিগারেট, সব কিছু। সব মাদক আমি সেবন করতাম। কিন্তু তোমার নেশাটা এমন ছিল যে এই নেশার কাছে মাদকের নেশা অতি তুচ্ছ। দেখো, তুমি আসার পর থেকে, তোমায় চোখের সামনে দেখার পর থেকে, আমি মদ ছুঁয়েও দেখি না। এবার তুমি ভাবো তুমি আমার কতটা কড়া আর তীব্র নেশা। আনিসার মুখ দিয়ে একটু শব্দ করার শক্তিও নেই। সেদিনই ঠিক করেছিলাম তোমার নেশায় আমি থাকতে চাই। তুমি আমার দুনিয়ার সবচেয়ে বড় নেশা। সেদিন বাসায় এসে আমি ঘুমাতে পারিনি। সারা রাত তোমার ছবি দেখেছি। সকালে থেকে খোঁজ নেওয়ালাম মানুষ দিয়ে তোমার সমস্ত ডিটেলসের জন্যে। একদিনেই তোমার সব খবরাখবর আমার সামনে চলে এসেছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। মাথায় শুধু তোমার নেশা চলছিল। মানে আমার তোমাকে চাই। অস্থিরতায় আরও একদিন কেটে গেল। আমার লোক এসে জানায় তোমার বাবার কথা। তোমায় বিক্রি করে দিবে এমন কিছু। এটা শুনে আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। রাত কেটে গেল চিন্তায়। সকালে লোক পাঠালাম তোমার বাবার সাথে কথা বলতে। টাকার পরিমাণটা বড় ছিল উনার কাছে, তিনি অনায়াসে রাজি হন। আমি চাইনি আমার নেশাকে অন্য কেউ টাকাটা আমি না দিয়ে উনার কাছ থেকে তোমায় আনতে পারতাম। এতে আমার বিন্দু মাত্র কষ্ট বা পরিশ্রম করতে হতো না। কিন্তু উনার উপর চিমটি পরিমাণ করুণার জন্যে টাকাটা দিয়ে পাঠাই। তুমি আমার নেশা ছিল, তাই থাকবে। ভালোবাসা কি তা জানি না আমি। কিন্তু আমি তোমায় গভীরভাবে অনুভব করতে পারি। আমার জন্যে এটাই যথেষ্ট। মেয়ে তোমার মাঝে শুধু আমি রাজত্ব করব। মনে রেখো, আমার নেশা তুমি। তোমার নেশায় পড়েছি, তোমার নেশাতেই ডুবব। মানুষ যখন প্রচণ্ডভাবে বিস্মিত হয় বা চমকায় তখন বাকশক্তি হারিয়ে নির্বোধ হয়ে যায় প্রায়শই। আনিসাও সেই রকম হয়ে গিয়েছে এই সময়টায়। বোকার মতো দাঁড়িয়ে আছে সে। ঠোঁটগুলিও নাড়াতে পারছে না। এখন তার মনে হচ্ছে তার শরীরেই প্রাণ নেই। কেমন নিস্তেজ নিস্তেজ লাগছে নিজেকে।
পলকহীনভাবে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান আনিসার বিষয়টা বুঝতে পারল। এটা স্বাভাবিক। একটা ধাক্কা পেয়েছে আনিসা। হয়তো উঠতে পারছে না বা সেই ইচ্ছাটাও হচ্ছে না। শ্রেয়ান খানিক হাসে। কোনো কথা না বলে আনিসাকে কোলে তুলে নিল। কানের কাছে ফিসফিস করে বলে, আমি জানি আনিসার বিন্দু পরিমাণ শক্তি নেই এখন। শব্দটা করবে সেই সাহস শক্তি কিছুই নেই। রাত হয়েছে, ঘুমাতে হবে। আর এইখানে বেশিক্ষণ থাকলে বাতাসে ঠান্ডা লেগে যাবে। তাই অজ্ঞাত আমাকেই কোলে নিতে হলে। শ্রেয়ান আনিসার দিকে না তাকিয়ে মিটিমিটি হাসল। আনিসা বোকার মতো তার দিকেই তাকিয়ে আছে। শ্রেয়ান গিয়ে আনিসাকে বিছানার উপর রাখল। আর কিছু না বলে শ্রেয়ান দরজার দিকে এগিয়ে গেল। দরজায় হাত দিয়ে আনিসার মুখের তাকিয়ে বলল, রাতের স্বপ্নটায় যেন আমি থাকি। আমার ভাবনায় রাত কাটুক তোমার। ঘুমিয়ে পড়ো, গুড নাইট। শ্রেয়ান এক গালে এক হাসি দিয়ে দরজা বাহির থেকে লক করে দিল। বড় একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে শ্রেয়ান নিজের রুমে গেল। এনার পাপা এনার মাথার কাছে বসে আছেন। মিথিলা বেগম দাঁড়িয়ে আছেন এনার মাথার ধারে। মিয়াদ একবার এসে দেখে চলে যায়। বোনকে সে খুব ভালোবাসে। বোনের কষ্ট সে সহ্য করতে পারে না। আফতাব খান রেগে আছেন অনেক। আদরের মেয়ের অবস্থা শুধু শ্রেয়ানের জন্যে। প্রতিহিংসায় জ্বলে উঠছেন তিনি। ইচ্ছা হচ্ছে শ্রেয়ানকেই খুন করে ফেলতে উনার। তিনি উঠে গেলেন। পায়চারি করতে লাগলেন মেয়ের রুমে। মনে মনে বলতে লাগলেন, আমিও এর শেষ দেখব। বিছানায় সেই আগের মতোই শুয়ে আছে আনিসা। যেভাবে শ্রেয়ান তাকে শুয়ে দিয়ে গেল সেভাবেই শুয়ে আছে। এইমাত্র সে একটু নড়ল। চিত হয়ে শুয়ে আছে। মাথাটা তার শূন্য শূন্য লাগছে। যেন সব ফাঁকা, কিছুই ঢুকছে না মাথায়। এইগুলি সত্যি? নাকি প্রথম দিনের মতো সত্যিটাকে যেভাবে স্বপ্ন ভেবেছিল এটাও সেরকম? আনিসার মাথা তালগোল পাকিয়ে যাচ্ছে। ভাবতে লাগল, আপনি তো রূপকথার রাজপুত্র। প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই এটা ভেবেছিলাম। ঘোর লেগেছিল আমার। যখন প্রথম আপনি আমায় স্পর্শ করলেন আমার চিবুকে, তখনই আমার শিহরণ জেগেছিল মনের কোনায় কোনায়। আপনাকে যে আমার ভালো লাগে, বলতে দ্বিধা নেই। আপনি আমার মনের বেশ জায়গা দখল করে নিয়েছেন। আপনাকে আমি অনুভব করতে পারি। আজকাল আপনার হুটহাট করা কাজগুলি আমায় পোড়ায়। বারবার মনে পড়ে জ্বালাতন করে। আপনার প্রতি আমি টান অনুভব করি। এটাই কি ভালোবাসা? তবে বলতেই হবে, আমি ফেঁসে গেছি। সকালে ঘুম থেকে আনিসা তাড়াতাড়ি উঠে পড়ে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে বারান্দায় চলে যায়। আহ, কি প্রাণবন্ত বাতাস! যেন শরীর নিমিষে বরফ করে তোলা। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! কুলকিনারা পাওয়া যায় না। না জানি আল্লাহ কতটা সুন্দর। আনিসা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় আলতো হেসে। কয় তালায় আছে তারা আনিসার অজানা। তেমন খেয়াল করেনি। এমন সৌন্দর্যের সম্মুখীন হলে কি অন্য কিছুর ধ্যান থাকে? উপর থেকে কি সুন্দর লাগছে! সবুজ গাছ, নীল সাগরের পানি, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া বাতাস। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে তার। মনে হচ্ছে সাগরের পানিটা একদম নীল, নীল আকাশের মতো। ঢেউগুলি মনে হচ্ছে তার গায়ে এসে লাগছে। ঢেউয়ের দিকে হা করে তাকিয়ে আছে অবাক হয়ে। প্রতিটা ঢেউয়ের সে হেসে উঠছে। আনিসা একবার চাইল একাই চলে যাবে। পরে ভাবল উনি বকা দিবে। আনিসা একবার শ্রেয়ানের ঘরের দরজায় উকি দিল। লাগানো, এখনো ঘুমে আছে লোকটা। আনিসা মন খারাপ করে হাঁফ ছাড়ল।
এমন সময় এক কাপ কফি হলে মন্দ হতো না। বেশ লাগতো ওয়েদারটার সাথে, একদম পারফেক্ট। সকালের বাতাস তো এমনিতেই প্রাণঢালা হয়, তার উপর সমুদ্রের মুখে আর বলে বুঝাতে হবে না। আনিসা হেসে হেসে নিজের রুমে যায়। টেবিলের উপর রাখা টেলিফোন দিয়ে কল দেয়, কিন্তু রিংই হচ্ছে না। আনিসা আবার ট্রাই করে, কিন্তু না, এবারও তাই। পরে তার চোখ যায়, টেলিফোনের লাইন নেই। মন খারাপ করে আনিসা বাহিরে চলে আসে, আবার প্রকৃতির সাথে মিশে যেতে। মিয়াদ কল দেয় ইনাকে। ইনার সাথে ভালো করে কথা হয় আজকাল। কল হচ্ছে, ধরছে না। আবার কল দেয়। হ্যালো, বলো, কোথায় ছিলে তুমি? দেখ, সবসময় ফোন হাতে নিয়ে বসে থাকি না, কখন তুমি কল দিবে আর আমি সাথে সাথে কল রিসিভ করব। অনেক কাজ থাকতে পারে। কি বলবে বলো, বলে ফোনটা রাখো। মিয়াদের খুব মন খারাপ হলো। ইনা তার সাথে এভাবে কথা বলে না, কিন্তু তার মন খারাপ আর ইনাও তার সাথে এমন করছে। ভালোবাসার মানুষের কাছ থেকে অগ্রাহ্য আর অবহেলাটা সইবার মতো না। মিয়াদ মনে খুব কষ্ট পেল ইনার ব্যবহারে, তবুও প্রকাশ না করে বলল, ঠিক আছে, রাখছি। মিয়াদ টুক করে ফোনটা কেটে দিল। ইনা ভাবতেও পারেনি এমনটা হবে। একবার ফোনটা কান থেকে এনে দেখল সত্যি মিয়াদ কল কেটে দিয়েছে। ইনার নিজের উপরই রাগ হল, কষ্ট পেল। মিয়াদও হয়তো কষ্টে আছে, কারণ তার বোনের সমস্যা হচ্ছে। ইনার চোখ দিয়ে পানি চলে এলো 2 ফোঁটা। নিজে নিজে বলল, সরি মিয়াদ, খুব কষ্টে আছি। আমি সরি জান, আমার মনটা ভালো নেই। আমার জীবনে আমার ভাইয়া অনেকটা। ভাইয়ার কষ্ট হলে আমার বুকটা ফেটে যায়। চোখ ডলতে ডলতে শ্রেয়ান দরজা খুলে বের হয়ে এলো। দেখেই আশ্চর্যান্বিত হল। বিস্ময়কর চোখ নিয়ে তাকিয়ে রইল আনিসার পানে। হাঁটুর নিচ পর্যন্ত একটা মিষ্টি কালারের গোল জামা পরা, উপরে পার্টটা সাদা, এশ কালারের ফুল, নিচের সবটা মিষ্টি কালার। ব্লু কালারের একটা স্কার্ফ গলায় ঝুলছে, সাথে 3/4 একটা টাইস। লম্বা চুলগুলি বাতাসে এলোমেলো হয়ে দুল খাচ্ছে দুলনার মতো। সাদা দাঁত বের হয়ে হাসছে, রেলিংয়ে হাত ধরে দাঁড়িয়ে। শ্রেয়ান এই মোহিনী রূপের ঝোঁটা দেখে পুলকিত হতে লাগল। বুকের মধ্যিখানি ছোটখাটো একটা ঝড় বইতে শুরু করল। ছোট হলেও এই ঝড় মোকাবিলা করার শক্তি যেন তার নেই। নেই নয়, থাকলেও অনেকটা অসম্ভব এমনি কিছু। শ্রেয়ান হা হয়ে দেখছে আনিসাকে। আনিসা ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখল শ্রেয়ান বুকের বাপাশে হাত ধরে রেখেছে। আনিসার হাসি পেল, সে মুচকি হাসল, কিন্তু বেশি সময় নয়। পুরোপুরিভাবে শ্রেয়ানের দিকে ফিরল সে। যখন খেয়াল করল শ্রেয়ানের শরীর অর্ধ উন্মুক্ত, গায়ে একটা শর্ট প্যান্ট ছাড়া কিছুই নেই। ধবধবে সাদা 6 প্যাক বডি দেখে আনিসার মুখের হাসি আস্তে আস্তে নুয়ে এলো। কাঠ গলায় শুষ্ক এক ডুক গিলল সে। চোখ ছানাবড়া হয়ে আছে। আনিসার শরীরের শিরায় শিরায় যেন এই দৃশ্যের অনুভূতি পৌঁছে গেল। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে আছে। চোখের পাতা নড়লেই বুঝি খেলায় হেরে যাবে। আনিসা বহু কষ্টে নিজেকে নিজের জায়গায় নিয়ে এলো ঘর থেকে। সাথে সাথে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে। বলে উঠল, ছি ছি। শ্রেয়ান মোহতা কাটিয়ে ঠিক হয়ে দাঁড়ায়। তবে ভ্রু কুঁচকে আনিসার বিষয়টা বুঝে উঠতে পারল না সে। আনিসা চোখে হাত দিয়ে বলল, আপনার কি লজ্জা করে না? শ্রেয়ান অবাক হয়ে জবাব দেয়, ওয়াই? নিজের দিকে তাকিয়ে দেখুন তো। বাধ্য ছেলের মতো শ্রেয়ান নিজের দিকে তাকিয়ে আবার আনিসার দিকে তাকায়, আর বলে, এমন করছো যেন শর্ট প্যান্টটাও আমার গায়ে নেই।
শ্রেয়ানের কথা শুনে আনিসা বলল, নাউজুবিল্লাহ, ছি কি কথা। শ্রেয়ান হাহা করে হেসে ওঠে। আনিসার কাছে গিয়ে বলে, একদিন না হয় সব হবে। বলেই আনিসার মুখে একটা ফু দিয়ে দূরে আসে। আনিসার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। এখন সদ্য লাগছে তা। ভেতরের সব পানি যেন শুকিয়ে বরফ হয়ে আসছে। শ্রেয়ান বলল, তোমার ল্যান্ডফোনের লাইনটা আমি কেটে রেখেছি। আর হোটেলের ম্যানেজারকেও বলেছি আমি না বলার আগ পর্যন্ত এই দিকটায় যেন কেউ না আসে। কোনো ওয়েটারও নয়। দরকার হলে আমিই বলে পাঠাবো। ঘরে যাও। ম্যানেজারকে বলছি গরম গরম 2 মগ কফি দিয়ে যেতে। ওয়েদারটা দারুণ, সেই লাগবে ধোয়া উঠা গরম কফি খেতে। আমি ফ্রেশ হয়ে আসছি। দুজন একসাথে কফি খাবো এখানে এই ওয়েদারে। ওকে পিচ্ছি। শ্রেয়ান একটা হাসি দিয়ে নিজের রুমে যায়। আনিসা বোকার মতো তাকিয়ে আছে। লোকটা কি বলে গেল এগুলি? এই লোকটা কি? আজ 2 দিন ইয়াস কিছু খায় না। তার বাবা মা বোন সবাই চিন্তা করছে। মা বোন কান্না করছে। বাবার চোখ দিয়ে পানি না আসলেও বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে তিনি কতটা কষ্টে আছেন। শুধু মুখ ফুটে কষ্টটা বলতে পারছেন না, বা বাবা বলে মায়ের মতো চিৎকার করতে পারছেন না। বাবাদের তো শক্ত থাকতে হয় সব মুহূর্তে। প্রাণহীনভাবে শুয়ে আছে ইয়াস বিছানায়। মাথার ধারে মা আর পায়ের কাছে বোন বসে আছে। দুজনেই কান্না করছে। হাসি খুশি ছেলেটা এমন করার কারণ কেউ বুঝতে পারছে না। মা মুখে আঁচলো গুজে কান্না করছেন। ইয়াসের পায়ে হাত দিয়ে ইনা কান্না করতে করতে বলল, ভাইয়া তোর পায়ে পড়ি, বল কি হয়েছে তোর? এমন করছিস কেন তুই? ভাইয়া রে, দেখ তোর শরীরটা কেমন হয়েছে। তোর পায়ে পড়ি ভাইয়া, কয়েকটা ভাত খেয়ে নে। আমি খাইয়ে দিচ্ছি ভাইয়া। ভাইয়া তোর কষ্টটা আমি যে সহ্য করতে পারছি না। দোহাই লাগে, কয়েক মুঠো ভাত খেয়ে নে। ইনা হুহু করে কান্না করতে লাগল। ইয়াস লেগে আসা গলায় বলল, দুপুরে খেয়ে নিব। ইনা কান্না না করে যা, আমায় একটু একা থাকতে দে। ইয়াসের মায়ে কথা শোনার পর কান্না করতে করতে রুম থেকে চলে গেলেন। একমাত্র ছেলের কষ্ট এভাবে শোয়া যায় না। ইনা যাওয়ার আগে দরজাটা লাগিয়ে দিয়ে যাস। ইনা ইয়াসের দিকে তাকিয়ে অনেকক্ষণ কেঁদে চলে গেল দরজা লাগিয়ে। ইয়াস বালিশে মুখ গুজে দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। পানি বাঁধ মানছে না। আনিসাকে তার বড্ড দেখতে ইচ্ছা করছে। কতদিন ওই মুখটা দেখা হয় না তার। ওই শুভ্র স্নিগ্ধ মুখটার মাঝে কতটা যে মায়া লেগে আছে। সমুদ্রের সুস্নিগ্ধ পানিতে এক কুমারী তার নতুন ফুলের মতো শরীর নিয়ে ঝাপাঝাপি করছে। কি প্রাণোচ্ছল তা! শুভ্র কোমল হাত পা দিয়ে পানি নিয়ে খেলা করছে। মুক্তোর মতো সাদা ঝকঝকে দাঁত বের করে খিলখিল করে প্রাণ নেওয়া হাসি হাসছে। সুদূর থেকে এক সুদর্শনে পুরুষ তাকে অবলোকন করে যাচ্ছে। মুগ্ধকারিণীকে সুদর্শন পুরুষ অপলক দেখছে। কুমারীর গা থেকে যেন উপচে পড়া সৌন্দর্য বহির্গত হচ্ছে। এ এক আশ্চর্য ঝমকালো রূপ। চোখ ধাঁধালো দৃশ্য। যে দেখবে সেই মোহে উপনীত হবে। সাদা একটা টাইট ফিট শার্ট আর শর্ট একটা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে শ্রেয়ান। এক হাত প্যান্টের পকেটে দিয়ে দাঁড়িয়ে আছে আশ্চর্যান্বিত হয়ে। পায়ে এসে সাগরের ঢেউ ধাক্কা দিয়ে দিয়ে শিহরণ জাগিয়ে তুলছে। ওই শিহরণ যেন আনিসাকে উপলব্ধি করছে। বেশ সময় হয়ে গিয়েছে আনিসা পানিতে। শ্রেয়ান কিছু বলছে না, শুধু দেখছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। শ্রেয়ান কল রিসিভ করল। বলো। কি বলো? কবে? ওকে রাখছি।
শ্রেয়ান কলটা কেটে দিয়ে হাস্যোজ্জ্বল আনিসার কোমল স্নেহপূর্ণ মুখখানির দিকে তাকিয়ে নিজেই বলতে থাকল, আনিসা, আবার একটা ধাক্কার সম্মুখীন হতে হবে তোমায়। আমার কিছুই করার নেই। এর জন্যে আম সরি আনিসা। প্রকৃতির তালে তাল মিলাচ্ছে আনিসা। হাতে পানি নিয়ে ছুড়াছুড়ি করছে খিলখিলিয়ে হেসে। তার মুখে পরিতৃপ্তির ছাপ আপনা আপনি দেখা যাচ্ছে। প্রাণবন্ত আনিসার কোমল স্নিগ্ধা মুখখানি দেখে শ্রেয়ানের ভীষণ মায়া হয়। শ্রেয়ানের মুখটা স্লান হয়ে এলো। বিষণ্ণতায় ছেয়ে গেল সবটা। শ্রেয়ান ধীর পায়ে এগিয়ে যায় আনিসার দিকে। আনিসা তখনও হেসে হেসে পানিতে হাতড়াচ্ছিল। হাতের তলায় পানি নিয়ে নিজের উপর নিজেই পানি ছিটিয়ে দিচ্ছিল। সেই পানি উপরে এসে পড়লে আবার হেসে উঠছে। শ্রেয়ান আনিসার কাছে গিয়ে ক্ষীণ স্বরে আনিসাকে ডাকল। আনিসা সেই ডাক শুনতে পেল না। শ্রেয়ান এবার আনিসার হাত ধরে তার দিকে ফিরায়। আনিসা আঁতকে ওঠে। সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এভাবে কেউ ধরে? ভয় পেয়েছি আমি। আপনার কি কিছু হয়েছে? মুখটা তো পানসে দেখাচ্ছে। কি হলো? শ্রেয়ান আনিসার দুই গালে হাত রাখে কোমলভাবে। না ছুঁয়ার মতোই নরম নরম সুরে বলতে লাগল, আনিসা, আমরা তো মানুষ না? আমাদের সব সহ্য করে নিতেই হবে। কি হয়েছে বলুন তো? আমি এখন যেটা বলবো সেটাতে তোমার ভেঙে পড়লে চলবে না। আনিসা ভয়ে চুপ করে থাকে। ভেতরটা কেমন কচকচ করছে। আনিসা, তোমার বাবা কাল মারা গিয়েছে। কথাটা শোনার পর আনিসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোনো কিছুই বলল না। ভেতরটা মুচড় দিয়ে উঠল। বুকে চিনচিন কষ্ট লাগছে। নিজেকে মনে হয় নিজের মাঝে পাচ্ছে না সে। প্রাণহীন পাথরের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান জানে আনিসার ভেতরের অবস্থাটা। ভেতরে ভেতরে যে সে শেষ হয়ে যাচ্ছে। শ্রেয়ান করুণ মুখে তাকিয়ে আছে আনিসার পানে। আনিসা হঠাৎ দুই পা পিছিয়ে গেল। দৃষ্টি শ্রেয়ানের মুখে। এইমাত্র বলা কথাটা বারংবারতার কানে তীব্র প্রতিধ্বনি সৃজন করছে। যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মনে হয় কোনো মাটি নেই তার। সে হাওয়ায় ভাসছে এমনি লাগছে তার কাছে। সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। শান্ত হয়ে একবার চোখের পাতা ফেলল শ্রেয়ানের দিকে চেয়ে। তার জন্ম দেওয়া বাবা মারা গিয়েছে। এই বাবার রক্তই তার শরীরে। হতে পারে বাবা বাবার মতো ছিল না। ছিল একটা পিশাচ। তবুও বাবা ছিল। আনিসার মনে একটু হলেও মানুষটার প্রতি টান ভালোবাসা ছিল। যতই হোক বাবা। সব কিছুর ঊর্ধ্বেও তিনি একজন বাবাই ছিলেন। প্রতিটা মেয়ের মনে যেভাবে বাবা নামক মানুষটার প্রতি বিশাল একটা ভালোবাসা থাকে, তার মনে বিশাল না হলেও ভালোবাসা ছিল। এই বাবাই তাকে ছোটবেলায় হাত ধরে হাঁটতে শিখিয়েছেন। অভিমান করলে কাঁধে নিয়ে গিয়ে চকলেট চিপস কিনে দিয়েছেন। সব বাবার মতো তার বাবাও ছোটবেলায় তাকে কোলে করে আদর করেছেন। সেই বাবা নেই। দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। হঠাৎ শক্ত একটা ঢেউ এসে আনিসার পায়ে বাড়ি দিয়ে আবার চলে গেল। আনিসা ধপ করে নিচে পড়ে গেল। বুকের ব্যথাটা খুব বাড়ছে। শ্রেয়ান এগিয়ে আসে ধরতে। আনিসা হঠাৎ জোরে একটা চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন সমুদ্র বারবার ফিরিয়ে দিচ্ছে। আনিসা হাউমাউ করে কাঁদতে লাগল। বাবা বাবা করে বুকটা তার ফেটে যাচ্ছে। শ্রেয়ান এগিয়ে আসলে আনিসা তার হাত সরিয়ে নেয়। বারবার শ্রেয়ান ধরতে গেলেও আনিসা হাত সরিয়ে নিচ্ছে। আনিসা চিৎকার করে কাঁদতে লাগল। লুটিয়ে কাঁদছে সমুদ্রের বালিময় মাটিতে। শ্রেয়ান অনেক জোর করে আনিসাকে নিচ থেকে তুলল। আনিসা শ্রেয়ানের বুকে ঝাপটে পড়ে জড়িয়ে ধরল।
কালো শার্টটা খামছে ধরে বাচ্চাদের মতো চিৎকার করে কান্না করতে লাগল। শ্রেয়ান আনিসার মাথায় হাত রাখে, এক হাত দিয়ে আনিসাকে পেঁচিয়ে নেয়। আনিসা গগন ফাটানো কান্না কেঁদেই যাচ্ছে। আনিসাকে জড়িয়ে ধরে তার কান্না আর কষ্ট দেখে শ্রেয়ানের বুকটাও ছিঁড়ে যাচ্ছে। চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু আনিসার ঘাড়ে এসে পড়ল। খুব শক্ত করে জড়িয়ে নিল আনিসাকে। এনা বিছানায় বসে স্যুপ খাচ্ছে। ফোনটা বাজতেই সে হাতে নিল। কলি কল দিয়েছে। এনার রাগ হল, তবুও কল রিসিভ করে বলল, বল কি বলবি? আরে তুই কি রেগে আছিস নাকি? তুই এমন কেউ না যে তোর উপর রাগ করতে হবে আমার। আরে কুল ইয়ার, রেগে যাচ্ছিস কেন? তা তুই তো মনে হয় হেরেই যাচ্ছিস। শ্রেয়ান চৌধুরী মনে হয় না তোকে পাত্তা দেয়, না হলে তো এতদিন। এনা রাগে ফুসফুস করছে কলির হাসি শুনে, কিন্তু বলছে না। আগেই বলেছি ওমন ছেলে যার তার কাছে ধরা দেয় না। একদম চুপ, দেখে নিস তুই। এনার আগে কল কেটে দিয়ে ফোনটা ফিকা মারল। শ্রেয়ানের সাথে এনার চীনা পরিচয় থাকলেও এত জোর দিত না। কলি শ্রেয়ানের কথা অনেক প্রশংসা করল একদিন। এনাকে বলল ছেলেটাকে বিয়ে করতে পারবে কিনা। এনা তখন থেকেই ভাবে শ্রেয়ানের কথা, মন থেকে ফিল করতে পারে না। কিন্তু শ্রেয়ানের বডি স্টাইল তার ভালো লাগে। সে শ্রেয়ানকে নিজের করতে চায়, এটাই তার জিদ। এনা রাগে কটমট করছে, শ্রেয়ান তুমি আমার হবেই, দেখে নিও তুমি। গটগট করে রুম থেকে বের হয়ে যায় এনা। অনেকক্ষণ চিৎকার করে কাদার ফলে আনিসার গলা শুকিয়ে গেছে। গলার সুর আসছে না, শরীর তার নিষ্প্রাণ হয়ে আসতে লাগল। শ্রেয়ান শক্ত করে আনিসাকে জড়িয়ে রেখেছে। আনিসা কান্না করে করে জ্ঞান হারাল। নিচে লুটিয়ে পড়ে যাওয়ার আগে শ্রেয়ান পাজো কোলে তুলে নেয় আনিসাকে। ঢেকে দিয়ে হোটেলের দিকে রওনা দিল। জানালার ধারে ইয়াস হাঁটু মুড়ে বসে আছে। চুপচাপ, মাথার উপরে ফ্যান চলছে। নীরবতা রুমে। বাহিরের সাইসাই করা বাতাস ঘরে এসে প্রবেশ করছে। ইয়াস এক ধ্যানে জানালার বাহিরে তাকিয়ে আছে শূন্যের দিকে। মৃদু পায়ে ইনা এসে রুমে প্রবেশ করল। বোনের উপস্থিতি টের পেয়ে ইয়াস চুপ করে আগের মতোই বসে আছে। যেই কে সেই। ইনা কোমল সুরে বলল, ভাইয়া। ভাইয়া শুন না। ইয়াস আগের মতো থেকেই জবাব দেয়, বল। ভাইয়া আমার না একটু দরকার আছে, বাহিরে যেতে হবে। তুই আয় না প্লিজ। তুই যা। আসার সময় শপিংয়েও যেতে হবে, এত কিছু একা আনতে পারবো বল? প্লিজ না করিস না ভাইয়া, প্লিজ। প্লিজ ভাইয়া, আমার দরকার আছে। আয় না প্লিজ। ইয়াস মিনমিনে গলায় উত্তর দেয়, তুই যা, আমি আসছি। ইনা হাসি মুখে চলে যায়। ইয়াসের মাও দরজার কাছ থেকে চলে যান একটু হেসে। ইয়াস জানে ইনা ইচ্ছা করেই এমন করছে, তার ঘরবন্দি একাকিত্ব দূর করার জন্যে। ইয়াস বুক ফাড়া এক নিঃশ্বাস ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। কখনো কখনো নিজের কষ্ট উপেক্ষা করেও কাছের মানুষ, প্রিয়জনদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করতে হয়। শ্রেয়ান আনিসার রুমে আনিসাকে শুইয়ে দেয়। আনিসার কাপড় ভিজে। শ্রেয়ান বুঝে উঠছে না সে কি করবে। একবার ভাবল নিজেই কাপড় পাল্টিয়ে দিবে। পরক্ষণে মনে হল হয়তো চোখ বন্ধ করে রাখবে, কিন্তু অনাকাঙ্ক্ষিত কোথায় স্পর্শ বা অপ্রত্যাশিত কিছু হলে শ্রেয়ান মতো পাল্টায়, কিন্তু স্থির করতে পারছে না কি করবে। ভিজে কাপড়ে থাকলেও জ্বর আসবে ওর, এমনিতেই কদিন ভিজা হয় বেশি। শ্রেয়ান দিশেহার মতো করছে। মাথায় কিছু আসতেই ছুটে যায় ম্যানেজারের কাছে।
ম্যানেজার শ্রেয়ানকে জানায় এখানে লেডি কোনো সার্ভেন্ট নেই। শ্রেয়ানের চোখ যায় রিসিপশনে থাকা মহিলার প্রতি। দৌড়ে সেখানে যায়। প্লিজ আমার একটা হেল্প করুন। জি স্যার, বলুন কি করতে পারি। আমারও। শ্রেয়ান বলতে গিয়েও থেমে যায়। ভাবে, ওয়াইফ বললে মহিলাটা বলতেই পারে, আপনার স্ত্রীর ড্রেস তো আপনি নিজেই চেঞ্জ করতে পারে। পরে হবে এক বিপত্তি। শ্রেয়ান এটা ভেবে ঠিক করে ওয়াইফ বলাটা ঠিক হবে না, এর থেকে অন্য কিছু। তার ভাবা শেষ করার আগেই মহিলাটি বলে উঠল, স্যার। কি হলো বলুন। শ্রেয়ান হুঁশে ফিরে বলে, আসলে আমার গার্লফ্রেন্ড জ্ঞান হারিয়েছে। ওর কাপড় ভিজে এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। হোটেলে কোনো লেডি সার্ভেন্টও নেই। তাই আপনি কাইন্ডলি যদি একটু হেল্প করতেন খুব ভালো হতো। প্লিজ না করবেন না, আমি আপনার আলাদা ফ্রি। মহিলাটা মুচকি হেসে বলল, ইটস ওকে স্যার, কিছু করতে হবে না, আমি দেখছি। চলুন। শ্রেয়ান যেন হাফ ছেড়ে বাঁচল। মহিলাটা আনিসার রুমে গিয়ে কাপড় চেঞ্জ করিয়ে দিল। দরজার কাছেই দাঁড়িয়ে আছে শ্রেয়ান। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে বিপদে সাহায্য করার জন্যে। মহিলাটা দরজা ঠেলে বের হয়ে হল। স্যার, আপনার গার্লফ্রেন্ডকে চেঞ্জ করিয়ে দিয়ে এসেছি। একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে, আপনার মতো সব পুরুষ এমন হলে, এমন মন মানসিকতা থাকলে সব মেয়েরাই নিরাপদ থাকত। আপনাদের আগামী দিন শুভ হোক স্যার। মহিলাটা মুচকি হেসে চলে যেতে লাগল। শ্রেয়ানও তাল মিলিয়ে একটু হাসে। পিছন থেকে ডাক দেয়, আপনার কিছু লাগবে না স্যার। দোয়া করবেন আমার জন্যে যেন আপনার মতোই একজন জীবনসঙ্গী পাই। মহিলাটা মুচকি হেসে চলে গেল। শ্রেয়ান তাড়াতাড়ি করে আনিসার রুমে যায়। আনিসা ঘুমিয়ে আছে। ঘুমের মাঝেও যেন শ্রেয়ান তার কষ্টটা বুঝতে পারছে। মুখটাও মলিন হয়ে আছে মেয়েটার। শ্রেয়ান কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল আনিসার কাছে। গায়ের উপর কম্বলটা টেনে দিয়ে এসিটা ছেড়ে দিল। আনিসার পাশে গিয়ে বসল। কম্বলের নিচ থেকে হাতটা এনে নিজের হাতের মুঠোয় এনে রাখল। ঠান্ডা হয়ে আছে শরীরটা। শ্রেয়ান আনিসার নরম শীতল হাতে চুমু খেল। সত্যি কঠিন হলেও মানতে হয় আনিসা। শ্রেয়ান আনিসার হাত ধরে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ তার মনে হলো একটু আগের ঘটনা। সেই কথা। শ্রেয়ান ওগুলি নিয়ে আওয়াতে লাগল। মুচকি হেসে বলল, আর একটু অপেক্ষা প্রেয়সী। রাতে ধেই ধেই করে জ্বর উঠে গেল আনিসার। শরীর থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে মৃদু আওয়াজ ভেসে আসছে গলা দিয়ে। শ্রেয়ান সোফায় বসে আছে। চোখটা তার লেগে গিয়েছিল। দুপুরে খায়নি। বার কয়েক আনিসাকে ডাকে, কিন্তু আনিসা তখনও গভীর ঘুমে তলিয়েছিল। তাই সেও না খেয়েই বসে আছে। হঠাৎ শব্দে শ্রেয়ানের হালকা নিদ্রায় বেঘাত ঘটায়। শ্রেয়ান নড়েচড়ে বসল। চোখ ডলে উঠে দাঁড়ায়। এগিয়ে যায় আনিসার দিকে। আনিসা তখন কাঁপছিল। গলা দিয়ে ফুপানো শব্দ আসছে। শ্রেয়ান ভয় পেয়ে যায়। লম্বা 2 কদম ফেলে আনিসার কাছে গেল। আনিসার গালে হাত দেয় ডাকার জন্যে। আনিসার শরীর দিয়ে অগ্নিগিরি মতো গরম তাপ বের হচ্ছে। শ্রেয়ান ভয়ে আতকে উঠল। তাড়াহুড়ো করে আনিসার কপালে হাত রাখে। শরীরের তাপ অনেক বেশি। জ্বরে গা পুড়ে যাচ্ছে। শ্রেয়ানের বুক ধক করে উঠল। ব্যতিব্যস্ত হয়ে আনিসাকে ডাকতে লাগল। আনিসা তো জ্বরের ঘোরে শ্রেয়ানের হাত খামছে ধরছে। শ্রেয়ান ভীষণ ভয় পেতে লাগল। হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়াল।
দরজা বাহির থেকে লাগিয়ে তাড়াতাড়ি পায়ে ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার শ্রেয়ানকে শ্রান্তিহীনভাবে আসতে দেখে তিনি ডাক দিলেন, স্যার। ডাক অনুসরণ করে শ্রেয়ান পাশ ফিরে তাকায়। ম্যানেজারকে দেখে শ্রেয়ান দৌড়ে তার কাছে যায়। স্যার, কি হয়েছে? কোনো সমস্যা? আপনি একজন ডক্টরকে কল দিন। 5 মিনিটের মাঝে আসতে বলুন তাড়াতাড়ি। শ্রেয়ানের অস্থিরতা ভাব দেখে ম্যানেজার ঘাবড়ে গেলেন। স্যার, কি হয়েছে বলবেন তো আমায়? শ্রেয়ান ধমক দিয়ে বলল, আপনাকে বলছি না একজন ডক্টর করে কল দিতে? না হলে আমাকেই নাম্বারটা দিন, আমিই কথা বলছি। শ্রেয়ান একটু শান্ত হয়ে বলল, আসলে আমার গার্লফ্রেন্ডের জ্বর এসেছে অনেক। আপনি কিছু মনে করবেন না, প্লিজ তাড়াতাড়ি কল দিন। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি এখনই কল দিচ্ছি। আর এত ভয় পাবেন না। এখানে এসে বেশি ভিজে থাকার কারণে অনেকের জ্বর আসে। আপনি যান, আমি ডক্টরকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলছি। যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলুন। ওকে। শ্রেয়ান আবার দৌড়ে আনিসার কাছে চলে গেল। আনিসার হাত পা ঠান্ডা হয়ে আসছে, শরীর কাঁপুনি দিচ্ছে। শ্রেয়ান বসে বসে হাত পা ডলে দিচ্ছে। শরীর তো ঠান্ডা হয়েই আসছে, তার উপর কাঁপুনি বাড়ছে। শ্রেয়ান এত কিছু চিন্তা না করে আনিসার ঠোঁট দুটি ফাঁক করল। তার মাঝে নিজের ঠোঁট স্থাপন করে দিল। ভেতরে গরম নিঃশ্বাস আনিসার মুখে ছাড়তে লাগল। আনিসা শ্রেয়ানের পিঠে নখ দাবিয়ে দিচ্ছে। বার কয়েক এটা প্রয়োগ করার পর দরজায় টোকা পড়ে। শ্রেয়ান আনিসাকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে দিল। অপরিচিত লোকটা বলল, আরে মিস্টার শ্রেয়ান চৌধুরী যে, আপনাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছা ছিল আমার। পাশ থেকে ম্যানেজার বললেন, স্যার, উনি ডক্টর আরাফ আহমেদ। ও, প্লিজ ডক্টর, তাড়াতাড়ি একটু দেখেন ওকে। ও শিওর, চলুন ভেতরে। ডক্টরকে ভেতরে আসতে দিয়ে শ্রেয়ান দরজা লাগাল। ইনা কয়েকবার কল দিয়েছে মিয়াদকে, কল রিসিভ হচ্ছে না। ইনা ভাবল হয়তো মিয়াদ তার উপর রাগ করে আছে। ভাবতে ভাবতে সে বিচলিত হতে লাগল। ভেতরে ভেতরে কষ্টও পেতে লাগল। 5 বার কল দেওয়ার পর মিয়াদ কল রিসিভ করল। হ্যালো। হ্যালো, কোথায় ছিলে তুমি? মিয়াদ, কথা বলছো না কেন? আমি ওয়াশরুম ছিলাম। সত্যি? হ্যাঁ, কেন? কি হলো? মিয়াদ, আমি সরি। আমার তোমার সাথে ওমন করা ঠিক হয়নি সেদিন। আমি সরি। প্লিজ রাগ করে থেকো না। ইনা, আমি তোমার উপর রাগ করে নেই, কিন্তু তোমার ওমন করা উচিত হয়নি। কষ্ট পেয়েছিলাম আমি। আমিও কান্না করেছিলাম। হায় পাগলি, কান্না করতে কে বলেছিল তোমায়? তুমি জানো না আমার জানটা কান্না করলে আমি কষ্ট পাই। সরি। ওকে জানটা। আই লাভ ইউ মিয়াদ। আই লাভ ইউ টু পাগলি। তোমার আপু কেমন আছে? আগের থেকে একটু ভালো। পাগলামো করছে না আর কি? তুমি না বলেছিলে তোমার ভাইয়া? হ্যাঁ, ভাইয়া আগের মতো নেই। কথা কম বলে, হাসে না, চুপচাপ ঘরে বসে থাকে শুধু। কিছু বলে না কি হয়েছে, কিন্তু বোঝা যায় ভাইয়া ভেতরে ভেতরে খুব কষ্টে শেষ হয়ে যাচ্ছে। ভাইয়ার এই শেষ হওয়া কষ্ট দেখে আমরাও শেষ হয়ে যাচ্ছি। চিন্তা করো না, আশা করি সব ঠিক হয়ে যাবে। হুম। খেয়েছ রাতে? না, খাবো। তুমি? হুম, আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। ওকে, থাকো। আম্মু ডাকছে। বাই। বাই কলিজাটা। ইনা কল কেটে দিয়ে তাড়াতাড়ি মায়ের কাছে যাওয়ার জন্যে দৌড় লাগাল। বুঝলেন মিস্টার চৌধুরী, উনার জ্বরটা ভীষণ। 104 ভাবতে পারছেন?
আমি একটা ইনজেকশন দিয়ে যাচ্ছি জ্বরের, আর কিছু ঔষধ দিয়ে যাচ্ছি। আশা করি ঠিক হয়ে যাবে। ভয়ের কিছু নেই তো? না, এত ভয় পাবেন না। তবে একটু খেয়াল রাখবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে, চলুন আপনায় এগিয়ে দিয়ে আসি। চলুন। তবে আজ খুব খুশি লাগছে আপনার সাথে কথা হয়ে। শ্রেয়ান একটু হাসে। টিভিতে নিউজে সে কি আপনার প্রশংসা গুণগান। আমার স্ত্রী যে কি পাগল আপনার সাথে একটু দেখা করার, কি বলবো। একদিন আসুন না আমাদের বাড়িতে। কোনো একদিন যাব। এই নিন আমার কার্ড। আসার আগে শুধু একটা বার কল দিবেন। ঠিক আছে, চলুন। আসুন। ডক্টরকে বিদায় করে শ্রেয়ান ম্যানেজারকে বলল কাউকে দিয়ে ঔষধগুলি আনিয়ে দিতে। শ্রেয়ান আবার আনিসার কাছে চলে গেল। সারা রাত শ্রেয়ান বসেছিল আনিসার পাশে। জলপট্টি দিয়েছে। জ্বর কমেছে কি না দেখেছে। চারদিকে সূর্যের আলো ফুটলে আনিসা চোখ মেলে তাকায়। চোখের পাতা ঢুলছে। পাশ ফিরে তাকিয়ে দেখল শ্রেয়ান বিছানার পাশে একটা চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। আনিসা ভাবে, লোকটা এখানে কেন? বাবার কথাটা মনে পড়তেই মনটা দুঃখে ছেয়ে যায় তার। মাথাটা ভীষণ ভার লাগছে, যেন এক মন ওজনের। আনিসা হাতে ভর করে শোয়া থেকে উঠতে চাইলে ব্যথায় আহহ করে মৃদু চিৎকার দিল। শরীরে একটুও শক্তি পাচ্ছে না। আনিসার চিৎকারে শ্রেয়ানের হালকা ঘুমে চির ধরল। হন্তদন্ত হয়ে উঠে আনিসার বাহু জাবরে ধরল। আস্তে, আমি হেল্প করছি। শ্রেয়ান কথাটা শেষ করে বিছানার মাথায় একটা বালিশ রাখল। আনিসাকে আধশোয়া করে রেখে সে ঠিক হয়ে দাঁড়াল। আনিসা হা করে তাকিয়ে আছে তার দিকে। এখন ঠিক লাগছে? দেখি জ্বরটা কমেছে কিনা। শ্রেয়ান আনিসার কপালে হাত রাখে। এতে আনিসা কিঞ্চিত ভ্রু একত্র করে শ্রেয়ানকে জিজ্ঞেস করল, আমার জ্বর হয়েছে? ওমা, মহারানীর দেখি মনেই নেই। এখনো অনেকটা আছে। তবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা আনতে বলছি। সাথে সাথে আনিসার জবাব, আমি খাবো না। কেন? এমনি। শ্রেয়ান চেয়ার টেনে আনিসার খুব কাছে গিয়ে বসল। আনিসার হাত নিজের দুই হাতে তালুতে নিয়ে আনিসার দিকে শীতল এক দৃষ্টি দিল। আনিসা অবাক হয়ে দেখতে লাগল শ্রেয়ানকে। দেখো, আমরা মানুষ। সব কিছুর যেমন শুরু আছে শেষও আছে। আমাদের যেমন আল্লাহ দৃষ্টি করেছে তেমনি মৃত্যুও দিয়েছে। আল্লাহ নিজে বলেছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন কিভাবে লেখা আছে। তবে যেদিন আমরা দুনিয়াতে এসেছি আমাদের মৃত্যুও ঠিক হয়েছে, কবে কোথায় কিভাবে হবে। তোমার বাবার মৃত্যু যেভাবে ছিল সেভাবেই হয়েছে। হতে পারে তিনি তোমার সাথে ঠিক কাজ করেননি। স্বভাবে বা কর্মের জন্যে শয়তান তাকে এ কাজ করিয়েছে। মৃত্যু ব্যক্তির উপর রাগ করে থাকতে নেই। শক্ত হো। মৃত্যু নিশ্চিত জেনেও হয়তো তোমার কিছু আমি সহ্য করতে পারব না। আল্লাহ আমায় সেই ক্ষমতা দেয়নি। তাই আল্লাহ যেন তোমার আগে আমায় নিয়ে যায়। কথাটা শোনা মাত্র আনিসার শ্রেয়ানের ঠোঁট চেপে ধরল। তার চোখে মুখে ভয়, আতঙ্ক। হারানোর বিশাল এক কষ্ট লুকিয়ে আছে। দৃষ্টি অস্থির, চোখ টলমল। শ্রেয়ান মুচকি একটু হেসে মুখ থেকে আনিসার হাত সরায়। সেই হাতেই আনিসাকে চুমু খায়। আনিসা শান্ত হয়। চোখ নামিয়ে আনে লজ্জায়। শ্রেয়ান মুচকি হাসল। হাত মুখ ধুয়ে নাও, খাবে? ভালো লাগছে না। লাগাতে হবে। খাওয়ার ইচ্ছাই নাই। অল্প কিছু খেয়ে ঔষধ খেতে হবে।
জোর করে সকালে শ্রেয়ান 2 কামড় স্যান্ডউইচ খাইয়েছিল আনিসাকে, আর এক চুমুক জোস শ্রেয়ান নিজে লেবুর শরবত করে দিয়েছিল, সেটা অনেকটা খেয়েছে আনিসা। একগাদা খাবার নিয়ে রুমে এলো শ্রেয়ান। খাবার দেখেই আনিসা মুখ কুঁচকে নিল, যেন বিষ। বই থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে রাখল। শ্রেয়ান দেখে বলল, এমন করলে চলবে না, খেতে হবে। চলো খেয়ে নাও, দেখো কত কি এনেছি, যা খেতে চাও খাও। এই দেখো তোমার পছন্দের চিংড়ি মাছও। না, চিংড়ি মাছ আমার পছন্দ নয়। পরশুদিনও না চেটেপুটে খেলে। লক্ষ্মীটা আমার বাহানা না দেখিয়ে খেয়ে নাও। বিশ্বাস করুন আমার সবটা মুখে বিষ। তিতা আর তিতা, একদম তেতো হয়ে আছে। আমার একটুও ভালো লাগছে না, আমি খাবো না। আনিসা তুমি না আমার ডিয়ার, প্রেয়সী খেয়ে নাও। একে একে সব খাবার আনিসা একবার মুখে নিয়েই ফেলে দিয়েছে। আমি খাবো না, এমন করো না। চাউমিন খাবে, চাইনিজ খাবে, বার্গার খাবে, শাহী কাবাব খাবে? যা ইচ্ছা খাও, তবুও কিছু খাও। প্লিজ কিছু তো একটু মুখে নাও আনিসা। না, খাবো না। কি করি এখন? শ্রেয়ানের মাথায় একটা বুদ্ধি আসল। একটু হেসে আনিসাকে বলল, মজার একটা জিনিস খাবে? আনিসা মুখ ভুতা করে জবাব দিল, না, আমি রান্না করে খাওয়াব। এহেন কথায় আনিসা অবাক হয়ে তাকায় শ্রেয়ানের দিকে, খানিক ভ্রু কুঁচকেছে। শ্রেয়ান মাথা দিয়ে সায় দেয়। আনিসা চুপ থাকে। ওকে চলো। কোথায়? হোটেলের রান্নাঘরে। আনিসাকে নিয়ে শ্রেয়ান হোটেলের রান্নাঘরে গেল। ম্যানেজার তাদের নিয়ে গিয়েছেন। শ্রেয়ানের কাণ্ডে আনিসা বাদে সবাই অবাক হচ্ছে। শ্রেয়ান আনিসাকে বসিয়ে কিচেনে ঢুকল। বড় বড় 4টা পেঁয়াজ নিয়ে চিকন চিকন করে কাটল। মরিচ কুচি করল। প্যানে বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজগুলি ভাজতে শুরু করল। তার মাঝে কাঁচা মরিচ কুচি, একটু হলুদ গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিল। হালকা ভাজা হয়ে এলে সেখানে 2টা ডিম ছেড়ে দিল। অনবরত নাড়ছে যেন ঝরঝরে হয়। আনিসা আর বাকিরা অবাক হয়ে দেখছে শ্রেয়ানকে। শ্রেয়ান মন দিয়ে রান্না করছে। হালকা ঝরঝরা হয়ে ভেজে আসলে শ্রেয়ান চুলা বন্ধ করে দিল। বাসমতি চালের গরম ভাতের সাথে বেশ খানিকটা ডিম্বিরান নিয়ে নিল প্লেটে। হাসি মুখে প্লেট হাতে আনিসার কাছে এসে তার হাত ধরে ঘরের দিকে নিয়ে যেতে লাগল। আনিসা বিস্ময়কর চোখ নিয়ে শুধু শ্রেয়ানকে পর্যবেক্ষণ করে চলছে। একজন সার্ভেন্ট বাকিটা আরেকটা প্লেটে করে নিয়ে গেল। সাথে শ্রেয়ানের কথা অনুযায়ী টুকরো কয়েক আইস, লেবু, চিনি নিয়ে গেল। শ্রেয়ান গ্লাসে লেবু চিপে রস বের করে নিয়ে তাতে চিনি, পানি আর লবণ দিয়ে নাড়তে লাগল। তারপর 3 টুকরো আইস ফেলে দিল তাতে। আনিসার দিকে তাকিয়ে বলল, টেস্টি সেলাইন দিতাম কিন্তু ভাতের ফাঁকে ফাঁকে খাবে তো তাই দিলাম না। আমিও ছোটবেলায় খেতাম না। মানে আমার যখন জ্বর আসতো তখন মা আমায় এভাবে খাওয়াত। আমি এটার নাম দিয়েছিলাম ডিম্বিরান। আর সাথে এমন একটা শরবত করে দিত মা। জ্বরের মুখে খেতে পারতাম না তাই অনেক ঝাল দিয়ে এটা রান্না করে দিত, যেন একটু ভালো লাগে। আর সাথে বেশি টক মিষ্টির এই শরবত। বেশ মজা করে খেতাম। আনিসা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে প্লেটের দিকে। কখন শ্রেয়ান তার মুখে খাবারটা তুলে ধরবে। আনিসার টেস্টটা নিতে এখনই ইচ্ছা করছে। শ্রেয়ান এটা খেয়াল করে শুধু মুচকি হেসে আনিসার মুখের সামনে ভাত তুলে ধরল। আনিসা 1 সেকেন্ডও সময় অপচয় না করে মুখে পুরে দেয় ভাত। আসলেই অনেক ঝাল আর অনেক মজা। আনিসা প্রথমবার খেয়েই শিশাচ্ছে ঝালে।
কয়েকবার খাওয়ার পর এক ডুক শরবত মুখে দিল। আহ, অমৃত! কয়েকবার খাওয়ার পর আনিসা মুখে পানি স্বরূপ শরবত গিলতে লাগল। আসলেই তার ভালো লাগছে। শ্রেয়ান তৃপ্তি নিয়ে আনিসার মুখে খাবার তুলে দিচ্ছে। আনিসা মন দিয়ে খাচ্ছে। জ্বরের মুখে ঝাল খাবার বেশ ভালো লাগে। আনিসা এক প্লেট ভাত খেয়ে নিল। তারপর গ্লাসে থাকা বাকি অর্ধেক শরবত এক ডুকে গিলে ফেলল। শব্দ করে আহহ বলল। বুঝাই যাচ্ছে আনিসার বেশ ঝাল লেগেছে, সাথে তৃপ্তি সহকারে খেয়েছে। লাল ঠোঁটগুলি আগুনের মতো লাল হয়ে উঠেছে। শ্রেয়ান এক নজরে সেই টুকটুকে ঠোঁটের দিকে তাকিয়ে অদ্ভুত রকম হাসল। পাশ ফিরে তাকিয়ে দেখল বাটিতে ছোট ছোট বরফের টুকরো পড়ে আছে। গলে পানিতে গড়াগড়ি খাচ্ছে। শ্রেয়ান একটা তুলে আনিসার ঠোঁটে ধরল। ইসোস, আসলেই অনেক ঝাল ছিল। ঠোঁট জ্বলছে আমার। উত্তরে শ্রেয়ান একটু হাসে। অল্প সময় ধরে চুপ থেকে বলে, এর থেকেই ঠান্ডা মুহূর্ত দিতে পারতাম, কিন্তু ঠিক মনে করছি না। কথাটা শেষ করে শ্রেয়ান বিছানা থেকে উঠে সোফায় গিয়ে বসে। অনেক দিন পর তার পছন্দের খাবার খাচ্ছে। শরবত বানিয়ে নিতে চেয়েও কি মনে করে না বানিয়েই খেতে বসে পড়ল শ্রেয়ান। আর আনিসা লজ্জা মাথা নিচু করে রেখেছে। আর চোখে চোখে শ্রেয়ানের দিকেও দৃষ্টি দিয়ে তাকে অবলোকন করছে। খাওয়া শেষ করে শ্রেয়ান শিশাতে লাগল। অনেক ঝাল ছিল। শরবতটা করেই খেলে হয়তো বেটার হতো। শ্রেয়ানের এখন আফসোস হচ্ছে। ঠোঁট জলে পড়ছে। রক্ত লাল ঠোঁটগুলি ঝালের কারণে কাঁপছে। আনিসা হা হয়ে দেখছে তা। শ্রেয়ান লাল চোখ আর লাল ঠোঁট নিয়ে আনিসার দিকে তাকায়। অপলক তাকায়। হঠাৎ গিয়ে শ্রেয়ান তার কাপা ঠোঁট আনিসার ঠোঁটের মাঝে বিলিয়ে দেয়। নরম সুকোমল ঠোঁটগুলি আপন মনে চুষতে থাকে। ঝাল নিবারণের এক পদ্ধতি। শ্রেয়ান চোখ বন্ধ করে আনিসার ঠোঁট নাড়াতে থাকল। শুনছেন? কি হলো? এই যে শুনছেন। হঠাৎ কারো ডাকে শ্রেয়ানের ঘোর কাটল। তাকিয়ে দেখে আনিসা দাঁড়িয়ে আছে। শ্রেয়ান নিজের দিকে তাকিয়ে আশপাশে দৃষ্টি দেয়। সে এখনো সেই সোফাতেই বসে আছে। আনিসা এক গ্লাস পানি এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। সেই কখন থেকে ডাকছি আপনাকে, আর আপনি হা করেই আছেন। আপনার খুব ঝাল লেগেছে। ঠোঁট লাল হয়ে আছে। শরবত বানিয়ে দিব? শ্রেয়ান কথা না বলে বোবার মতো তাকিয়ে রইল। তবে ওটা তার ভ্রান্তি ছিল? এত বড় মনের ভ্রম? শ্রেয়ান যেন কিছুই বুঝতে পারছে না। কি হলো শুনছেন কি বলছি? হুম। বানিয়ে দেই? শ্রেয়ান উঠে দাঁড়ায়। আনিসার দিকে একটু ঝুঁকে বলল, মন্দ ছিল না। একটু থেমে আবার বলল, আমি আমার রুমে যাচ্ছি। শ্রেয়ান বাহির থেকে দরজা লক করে দিয়ে চলে গেল। আনিসা বোধহীনের মতো দাঁড়িয়ে আছে। কিসের মাঝে কি? আফতাব খান ক্রমাগত ভেবেই যাচ্ছেন শ্রেয়ানকে কিভাবে আটকানো যায়, কিভাবে শ্রেয়ান চৌধুরীর পতন করা যায়। উনার চোখ মুখে প্রচণ্ড চিন্তা আর ভাবনার ছাপ। গভীর মনোযোগ দিয়ে তিনি ভেবেই যাচ্ছেন শ্রেয়ানকে নিয়ে। তার মাঝে বেঘাত ঘটালেন উনার স্ত্রী মিথিলা বেগম। উনি এসে বলতে লাগলেন, শুনছ? আফতাব খান বিরক্ত নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। কণ্ঠ মোটা করে বললেন, কি কি হয়েছে? মিথিলা বেগম চুপসে গেলেন। দেখো, আমি এখন ব্যস্ত আছি, তুমি যাও পরে এসো। খালি বিরক্ত। মিথিলা বেগম চুপ করে চলে গেলেন। ভাবতে লাগলেন, আজ যদি এমন মানুষের সাথে বিয়ে না হয়ে একটা গরিব ঘরেও বিয়ে হতো তাহলেও হয়তো সুখ পেতাম। এখন অটাল টাকা, গয়না, খাবার থাকলেও সুখে নেই মনে। বাঁচার জন্যে যা লাগে তাতেই সুখে থাকতে জানতে হয়।
যখন বেশি বেশি লাগবে সেই চিন্তা ঢুকে যাবে, তবে থেকেই সুখ নষ্ট হয়ে যাবে। উপরে উঠার ইচ্ছা যবে থেকে ধরেছে ওকে, তবে থেকেই আমার সুখের অবনতি হতে শুরু করেছে। আহারে কি জীবন আমার। কক্সবাজার থেকে আসার সময় শ্রেয়ান আনিসাকে অনেক অনেক জিনিস কিনে দিয়েছে। শামুক, ঝিনুকের মাঝে হাজার খানেক কথা, এত এত উপহার আনিসাকে খুশি করে দিয়েছিল। আজ তারা ঢাকায় ফিরে যাচ্ছে। ফ্লাইটে বসে আছে দুজনে। প্রথম দিন আনিসার একটু বমি বমি ভাব পেলেও আজ তা হচ্ছে না। এমন প্রায়শই হয়ে থাকে অনেকের ফ্লাইটে উঠলে। সিটবেল্ট পরে বসে আছে দুজনে। ফ্লাইট ছাড়ার শুরুতেই আনিসা কেঁপে শ্রেয়ানের হাত শক্ত করে ধরল। শ্রেয়ান বই থেকে মুখ সরিয়ে আনিসার দিকে তাকাল। খানিক হেসে আনিসার হাতটা শক্ত করে ধরে মাথাটা তর কাঁধে এনে রাখল। আনিসাও আরামে ঘুমিয়ে গেল। ফ্লাইট ল্যান্ড হওয়ার পর আনিসার ঘুম ভাঙে। শ্রেয়ান আনিসাকে শক্তভাবে জড়িয়ে রেখেছিল তখন। আস্তে আস্তে সবাই নেমে গেল। শ্রেয়ান আনিসাকে ডাকে। ঘুমন্ত আনিসার মাথায় একটা চুমু টেনে আনে। গালে নরম হাত রেখে আনিসাকে বার কয়েক ডাকলে তার ঘুম ভাঙে। কি হয়েছে? নামবে না? চলে এসেছি। এত তাড়াতাড়ি? তো আবার যাব? আরে না, সিটবেল্টটা খুলে দিন। শ্রেয়ান পাগলি বলে হেসে সিটবেল্ট খুলে দেয়। বাসায় গিয়ে দুজনেই শাওয়ার নিয়ে খেয়ে লম্বা ঘুম দেয়। শ্রেয়ান ঘুম থেকে উঠে ল্যাপটপ নিয়ে বসে। ঘুরতে যাওয়ার কারণে অফিসের অনেক কাজ জমা হয়ে আছে। শ্রেয়ান একে একে সব ফাইল দেখতে লাগল। নিজের কাজ করে উঠতে যাবে, তার আগেই ফোনে কল এলো। হ্যাঁ বলো। কি বলছো? 3 গুণ কমে কিভাবে সম্ভব? কাল অফিস আসছি। কল কেটে শ্রেয়ান চিন্তায় পড়ে যায়। এত দামি প্রোডাক্ট কিনা এত কমে? এত কমে সেল হচ্ছে যে তার কোম্পানির ক্ষতি হয়ে যাবে। কি করে সম্ভব এটা? সকালে ফ্রেশ হয়েই শ্রেয়ান অফিস চলে যায়। আনিসার সাথে তার দেখাও হয়নি। আমেনা আন্টি এসে আনিসাকে তুলে দিয়ে খাইয়ে দিল। আন্টি উনি। শ্রেয়ান বাবা চলে গিয়েছে। ও হুম, তুমি থাকো আমি যাই। আমেনা আন্টি চলে গেলে আনিসা উপন্যাসের একটা বই হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। চেয়ারটায় বসে বইয়ে মুখ গুজে দেয়। অফিসে গিয়ে শ্রেয়ান সবটা জানতে পারল। 2 নাম্বারি প্রোডাক্ট অনেক কম দামে আফতাব খান সাপ্লাই করছে। শ্রেয়ানের বুঝতে বাকি রইল না এনার পাপা তাকে নিচে নামানোর জন্যে এমন নিচু কাজ করছে। শ্রেয়ান ম্যানেজারকে ডেকে পাঠাল। আর বলল, 10% ডিসকাউন্ট দিয়ে অর্ধেক প্রোডাক্ট সাপ্লাই দাও। স্যার এতে কি হবে? এতে আমাদেরই লাভ হবে। 10% ডিসকাউন্ট দিল কোম্পানির কিছুই হবে না। প্রফিট একটু কম আসবে, তাতে কিছু না। মার্কেট পাবে। যখন পাবলিক বুঝতে পারবে 2 নাম্বারি প্রোডাক্ট কিনেছে তারা, তখন আমাদের ডিসকাউন্ট দেখে আমাদের প্রোডাক্ট কিনবে। ফলে দেখা যাবে ওদের কোম্পানির সেল কমে আসছে, প্লাস রেগুলার ক্রেতাও কমবে। আর এদিকে বাকি প্রোডাক্টের দাম 2% বাড়িয়ে দিবে। দেখা যাবে। সব শেষে আমাদের মার্কেট বাড়ছে। ম্যানেজারের সাথে আরও কথা বলে শ্রেয়ান তাকে বিদায় দিল। একা বসে মুচকি হেসে বলল, আঙ্কেল নিচে আমি না, আপনি নামবেন। ক্ষতি আমার না আপনার হবে। শ্রেয়ান এখন পাকা চাল চালবে। আখেরে ক্ষতিটা দেখা যাবে আপনার হলো। চাল দিলেন রাগের বসে। তাই তো বলা হয় রাগ নির্বোধ করে দেয়। আনিসার রুমে গিয়ে শ্রেয়ান বলল, আনিসা কাল থেকে কলেজে তুমি কোচিং করবে। আনিসা অবাক হয়ে বলে, কিসের? ভার্সিটিতে ভর্তি তো হতে হবে নাকি? হু
না, রেডি থেকো, আমি দিয়ে আসব। এটার দরকার হতো না, আমিই গাইড করতে পারতাম। কিন্তু তোমার এক্সামের কয়েক মাস অফিস না যাওয়া, ঘুরতে যাওয়ার কারণে কাজ জমে থাকা, তার উপর অফিসের প্রবলেম চলছে। না হয় অফিসে কি হলো আপনার? ম্যাম, আপনাকে সেটা ভাবতে হবে না। আপনি মন দিয়ে পড়েন শুধু। আমি আপনাকে প্রতিদিন দিয়ে আসব। ড্রাইভার আসার সময় নিয়ে আসবে। সময় পেলে আমিও আনতে যাব। চলো, খেয়ে এসে ঘুমাও। আচ্ছা। এনার আগে ফুসফুস করতে করতে শ্রেয়ানের অফিস গেল। কোনো কথা ছাড়াই একদম শ্রেয়ানের রুমে গিয়ে হাজির। শ্রেয়ানের কাছে গিয়ে বলল, কোথায় ছিলে তুমি? শ্রেয়ান, আমি তোমায় কিছু বলছি। শ্রেয়ান। ফাইটটা জোরে টেবিলে রেখে শ্রেয়ান এনার দিকে তাকায় আর বলে, কি হয়েছে? কোথায় ছিলে তুমি শ্রেয়ান? এনার কণ্ঠে শান্তি রয়েছে, একদম নরম সুর। মনে করছি না তোমার জানার দরকার। প্লিজ শ্রেয়ান, আমার সাথে এমন করো না। কথাটা এনা শ্রেয়ানের বাহুতে এক হাত রেখে বলল। শ্রেয়ান মুহূর্তে হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দিল আর কড়া গলায় বলল, এনা, তুমি তো এমন ছিলে না, কেন এমন হলে তুমি? আগে বন্ধুর মতো একটা সম্পর্ক ছিল আমাদের। হঠাৎ তোমার ব্যবহার কেন পরিবর্তন হলো বলো তো? আর দেখো, তুমি যবে থেকে আমার সাথে এমন করো তবে থেকেই আমি তোমাকে এভয়েড করছি। তোমার এইগুলি আমার ভালো লাগে না। প্লিজ বন্ধ করো এসব। আশা করি বুঝতে পারছ। শ্রেয়ান, আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই। তোমাকে নিজের করে পেলেই আমার হবে। শ্রেয়ান এবার রেগে যায়। গলার স্বর বাড়িয়ে দিয়ে বলল, আমি চাই না। আমি তোমায় চাই না এনা। বিষয়টা বুঝে নাও। কুকুরের মতো করছো কেন তুমি? বাংলায় একটা কথা আছে না, কুত্তর লেজ কখনো সোজা হয় না। শ্রেয়ান। ইস। এনা দাঁড়িয়ে কান্না করছে আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আজ তার আত্মসম্মানে লেগেছে। দৌড়ে সেখান থেকে বের হয়ে যায় এনা। আজ শ্রেয়ানের একটু খারাপ লাগছে এনার জন্যে। বিড়বিড় করে বলল, আই এম সরি এনা। আমার কিছু করার নেই। আমি সত্যিই তোমাকে চাই না। আজকের জন্যে সরি। এমনটা করার দরকার ছিল তোমার ঠিক হওয়ার জন্য। রাগ জিদ থাকলেও তোমার সেলফ রেসপেক্ট আছে, আমি জানি। আশা করি এতে তুমি ঠিক হবে। এনা বাসায় গিয়ে রাগারাগি করেনি, কিন্তু খুব কান্না করেছে। এমনভাবে কেউ তাকে বলতে পারেনি। আজ পর্যন্ত কেউ তার সামনে কটু কথা বলেনি। আর আজ কি না এত কথা শুনতে হলো? শেষে কি নাকু এনা হুহু করে কান্না করতে থাকে। মনে মনে ঠিক করে নেয় শ্রেয়ানের সামনে আর যাবে না, বা তার জিদকেও জয় করবে না। খুশি মনে শ্রেয়ান রাতে বাড়ি ফিরল। সোফায় আনিসাকে বসে থাকতে দেখে কোট খুলে হাতের ফাঁকে রাখে। আনিসার কাছে গিয়ে বসে বলল, প্রথম ক্লাস কেমন লাগলো? আনিসা কার্টুন দেখতে দেখতে জবাব দিল, ভালো ছিল। শ্রেয়ান রিমোট দিয়ে টিভি অফ করে বলল, সারা দিন কি কার্টুন নিয়ে থাকো? এদিকে তাকাও। আমাকেও তো একটু দেখো পারো। এমন কথায় আনিসা লজ্জা পেল। মাথা নিচু করে বসে আছে। লজ্জাবতীর মুখ দেখে শ্রেয়ান নিঃশব্দে মুখ ফিরিয়ে দাঁত বের করে হাসে। আবার আনিসার দিকে তাকিয়ে বলে, জানো লজ্জা পেলে তোমায় কেমন দেখায়? আনিসা মাথা নিচু করে বসেই আছে। দুই হাত কোচলাচ্ছে। অস্বস্তি হচ্ছে তার। বিব্রতকর অবস্থা। শ্রেয়ান একটু আনিসার দিকে ঝুঁকে বলল, লজ্জা পেলে তুমি গোল টমেটো কিংবা স্ট্রবেরি হয়ে যাও। ইচ্ছে করে একদম খেয়ে ফেলি। শ্রেয়ানের এহেন কথা আনিসার আর সহ্য হল না।
সোফা থেকে উঠে দৌড়ে উপরে চলে গেল। এদিকে শ্রেয়ান বসে কিটকিট হাসছে। দিন দিন আফতাব খানের ক্ষতি হচ্ছে নি। কোম্পানি বিরাট বড় ক্ষতির সম্মুখীনে পড়েছে। যায় যায় অবস্থা। উনার মুখের দিকে তাকানো যাচ্ছে না। করুণ অবস্থা উনার। চিৎকার করে কান্না করা শুধু বাকি। সবাই চিন্তায় আছে পরিবারের মাথার এমন অবস্থা দেখে। এনার বুক ফেটে যাচ্ছে নিজের পাপার এমন পরিস্থিতি দেখে। নিজেকেই তার অপরাধী মনে হচ্ছে, সবকিছুর জন্যে তো সেই দায়ী। তার রাগ জিদেই তো এমন হচ্ছে। এনার মনপ হচ্ছে মনে যেতে। শ্রেয়ানের প্রতি প্রচণ্ড জিদ আর ক্ষোভ হচ্ছে। কান্না করে কল দিল। শ্রেয়ান এমনটা না করলেও পারতে। পাপার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমার জন্যে তুমি ছি। এনা উনার পরিস্থিতির জন্যে উনি নিজে। শ্রেয়ানের কথা শেষ হওয়ার আগেই এনা কল কেটে দিয়ে কান্না করতে লাগল। শ্রেয়ানের খুব খারাপ লাগতে শুরু করেছে সবকিছুর জন্যে। অফিসে একা বসে গভীর চিন্তা করছে সে। এর মাঝেই হলো এক বিপত্তি। ঝড় স্বরূপ কিছু। না জানি এই ঝড় কাকে কোথায় নিয়ে যায়, কিসের সম্মুখীন করে। সেদিন আনিসা যখন কলেজে কোচিং করতে গেল তখন সে ইয়াসকে আবিষ্কার করল। মারাত্মক ভয় না পেলেও ভয় পেয়েছে সে। কিন্তু বাহিরে তা অপ্রকাশিত রেখে নিজের মতো করে হাঁটতে শুরু করল। ইয়াস তখনও আনিসাকে দেখেনি। এক বন্ধুর সাথে কি যেন নিয়ে কথা বলছে। কি জানি, হয়তো আনিসাকে নিয়েই। আনিসা গুটি গুটি পায়ে গেইটের কাছে গেলে ইয়াস তাকে খেয়াল করল। প্রাণপণে দৌড়ে আসল তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, আনিসা আনিসা প্লিজ, আমায় 5 মিনিট সময় দিবে প্লিজ। আনিসা, আমার সব কথা শোনার পর আমার জবাব দিও, তাতেই আমি খুশি। তবুও প্লিজ আমার কথাগুলি শুনো তুমি। আনিসা কিছু না বলে বোরকা একটু উঁচু করে ভু করে এক দৌড়ে ক্লাসরুমে চলে গেল। ইয়াস মন খারাপ করবে নাকি হাসবে আনিসার এমন কাণ্ডে কিছুই বুঝতে পারছে না সে। হতবাক হয়ে শুধু দাঁড়িয়ে আছে। একটু পরই ইয়াসের রাগ শুরু হল। চোয়াল শক্ত করে বলল, আনিসা আমার কথা তোমার শুনতেই হবে। আনিসার আর কি? সে কি ইয়াসকে দাম দিতে পারবে? নাকি মনে তুলে নিতে পারবে? সে তো আগেই শ্রেয়ানকে মনে রেখে দিয়েছে। ছুটির সময় আনিসা আসার পথে ইয়াস তার শক্ত করে হাত ধরে টেনে কলেজের ক্যাম্পাসের দিকে নিয়ে যায়। আনিসা অনেকবার হাত ছাড়ানোর চেষ্টা করলেও পারল না, কারণ ইয়াস তার কথাগুলি আনিসাকে শুনিয়েই ছাড়বে। এর আগে যাওয়া নয়। ইয়াস নিজ থেকেই ওখানে নিয়ে হাত ছেড়ে দিল। আনিসার অনেকটা রাগ হল। শক্ত কণ্ঠে ইয়াসকে বলল, আপনি আমায় এখানে আনলেন কেন? দেখুন। শাট আপ। একদম চুপ করে থাকবে তুমি। কোনো কথা নয়। আজ আমার কথা শুনবে তবেই এখান থেকে যেতে পারবে। আনিসা চুপ। কিছু ভয়ও হচ্ছে তার। আনিসা, তোমায় আগেও বলেছি আমার তোমাকে ভালো লাগে। এই কয়েক মাসে ভালোবেসে ফেলেছি তোমায়। তোমায় না দেখতে পারার অস্থিরতা, কষ্ট, বুকের চিনচিন ব্যথা আমায় বুঝিয়ে দিয়েছে আমি ভালোবাসি তোমায়। আনিসা, আমি তোমায় জন্যে সব করতে পারি। প্লিজ আনিসা, আমার কথাগুলি একটু ভাবো। তোমায় ভালোবাসি আমি। তোমাকে আমি চাই। আনিসা এমন কিছু একটাই সন্দেহ করছে। একটু ভয়টা তার বড় আকার ধারণ করছে। আনিসা অবাক হয়ে শুধু তাকিয়েই আছে, কিছু বলছে না। ইয়াস আনিসার হাত ধরে নাড়া দিল। আনিসার ধ্যান ভাঙ্গে। আনিসা প্লিজ কিছু বলো। আনিসা, আনিসা প্লিজ কিছু একটা বলো। আনিসা প্লিজ। সহ্য করতে পারবেন? মানে, আমি জানি না আপনি আমায় কতটা দেখেছেন বা জানেন।
হয়তো এটা জানেন আমার বাবা মদ খেতেন। হ্যাঁ জানি। সাহস করে কয়েক মাস আগে জিজ্ঞাসা করেছি তোমার কথা। বাবা বেঁচে নেই। কিছুদিন আগে গত হয়েছেন। বাবা বেঁচে থাকতেই আমাকে একজনের কাছে বিক্রি করে দিয়েছিলেন। কথাটাই শুনে ইয়াসের বুকটা ধুক করে উঠল। তবে লোকটা কখনোই আমাকে তেমন করে দেখেনি। আমার সব চাহিদা, সব কিছু, পড়ালেখা উনি চালাচ্ছেন। উনি 1 কোটি টাকা দিয়ে আমায় কিনেছেন। বড় লোক মানুষ, টাকার অভাব নেই। আমি যা ভেবেছি উনি সে কারণে আমায় কিনেনি। আমার উপর কখনো কোনো রকম খারাপ আচরণ করেননি। উনি আসলেই ভালো। উনার বদলে অন্য কেউ থাকলে হয়তো এই আনিসা আমি হতে পারতাম না, বা আগের আনিসাই থাকতাম না। কিন্তু এমনটা হয়নি। উনি মহা একজন। তবে হয়তো উনি আমায় পছন্দ করেন, কারণ আমাকে কিনার আগেই উনি আমায় দেখেছেন। আর সেই কারণেই এত টাকা খরচ করে উনার কাছে নিয়ে গেছেন উনি। ইয়াস কি বলবে কিছুই বুঝতে পারছে না। আকাশ যেন তার মাথায় পড়েছে। বুকের ভেতর চিনচিন ব্যথা প্রবল থেকে প্রবল হচ্ছে। সবকিছু খা খা আর শূন্য লাগছে। মাথাটা লাটিম ঘুরার মতো ভনভন করে ঘুরছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। আনিসা বুঝতে পারছে লোকটার অবস্থাটা। তবুও বলল, আমি উনার কিনা গোলাম। যদিও উনি আমায় সেভাবে রাখছেন না। হয়তো উনার কাছে আমি বেশি কিছু, তাই উনি আমার জন্যে যাই করছেন তা হয়তো আমার কপাল। উনার কথার অবাধ্য আমি হতে পারি না। কখনো উনার সাথে আমি বেইমানি করতে পারবো না। উনার সাথে এমনটা করলে প্রকৃতি দুনিয়া আমায় মেনে নিবে না। উনি যা বলবেন তাই আমাকে মেনে নিতে হবে। ইয়াস এবার গর্জে উঠল। আনিসার কাছে এসে আনিসার 2 বাহু শক্ত করে ধরে নিল। আর আমি আনিসা, আমি যে তোমায় ভালোবাসি। তোমায় না পেলে যে আমি কষ্টে কষ্টে শেষ হয়ে যাব। সেটার কি হবে? সেটা দেখার বিষয় না। ইয়াসের গাল বেয়ে পড়া চোখের পানিগুলি হাতের তালু দিয়ে মুছে নিল। পরে বলল, উনি তোমায় 1 কোটি টাকা দিয়ে কিনেছেন তো? যেভাবেই পারি আমি উনাকে 1 বছরের মাঝে উনার টাকা ফিরিয়ে দিয়ে তোমায় নিয়ে আসব। দরকার হয় শরীরের কিডনি রক্ত বেঁচে হলেও টাকাটা আমি ম্যানেজ করে নেব। কিন্তু তুমি ছাড়া আমার নিঃশ্বাস চলবে না আনিসা। আনিসার মুখের ভাষা নেই। সে হতবাক ও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ইয়াস হাউমাউ করে কান্না করছে তার সামনে। সে খুব জানে ছেলেরা সহজে কাঁদে না। বিশেষ করে চোখ দিয়ে পানি আসে না সহজে তাদের। তাদের সেই গ্রন্থিটা বেশ মোটা, সেখানে অনেকটা পানি জমা হতে পারে। গ্রন্থিতে চোখের পানি জমা হতে হতে যখন উপছে যায় তখন চোখে পানি দেখা যায় তাদের। মেয়ের চিকন গ্রন্থির মতো তাদেরটা নয়। চিকন গ্রন্থি বলেই মেয়েরা সামান্য কষ্টেও সেই গ্রন্থিতে অল্প পানিতেই ভরে উঠে, তাই চোখ দিয়ে টপটপ করে পানির সাগর বের হয়। ছেলেদের বেলায় তো তা নয়। আনিসা ইয়াসের কষ্টটা যেন অনুভব করতে পারছে। ইয়াস বাচ্চাদের মতোই কেঁদে চলছে। এ কোনো মোড় নিল তার জীবনের? জীবনে তো হাজার হাজার মোড় থাকবেই, সেখানে লাখ লাখ কঠিন সিদ্ধান্তও নিতে হবে। এটাই জীবন। না জানি জীবনঝড় তাকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। আনিসা প্রবল শঙ্কিত সেটা নিয়ে। ভেতরে শুধু ফাঁকা ফাঁকা কষ্ট হচ্ছে। হাজার কষ্ট করেও যেন নিজেকে সামলাতে পারছে না সে। ইয়াস চোখের পানি মুছে আনিসাকে বলল, আমি উনার সাথে কথা বলবো। দরকার হয় ভিক্ষা চেয়েও তোমাকে নিজের কাছে নিয়ে আসব। তুমি যাও, চিন্তা করো না। আমার সাথেই বাঁচবে তুমি। কথাটায় যেন আনিসা এলোমেলো হয়ে গেল। সত্যিই এমন হবে? উনি সত্যিই ইয়াসের হাতে তুলে দিবে তাকে? ওই লোকটা ছাড়া তাকে থাকতে হবে?
ভেবেই আনিসার ভেতর ভয় চিপ দিয়ে উঠল। চিনচিন ব্যথা অধিকতর হচ্ছে। এক মুহূর্তেই যেন সেই লোকটাকে ছাড়া তার থাকতে হবে ভেবেই আনিসার দুনিয়া উল্টে পাল্টে গেল। আনিসা সময় না নিয়েই হুট করে জোরে বলল, না না। ইয়াস অবাক হয়, ভ্রু কুঁচকে তাকায় আনিসার দিকে, চোখ ভর্তি পানি নিয়েই বলে, কি? না, এমনটা হবে না। কি বলছো তুমি? আরেকটা কথা জানাচ্ছি আপনায়, কষ্ট পেলেও মেনে নিবেন। আমি আসলে সেই লোকটাকেই পছন্দ করি। উনাকেই মন দিয়েছি আমার। আপনি ভুলে যাবেন আমায়, আর মাফ করে দিন। ভালো থাকুন। আসছি। আনিসা কথাগুলি বলে সময় নেয়নি, গুটি গুটি পায়ে সেখান থেকে হাঁটা ধরল। ইয়াস কিছুই বুঝতে পারছে না। তার মনে হচ্ছে সে এই দুনিয়াতে বেঁচে নেই। শরীরের ব্যালেন্স রাখতে না পেরে ইয়াস হাঁটু গেড়ে বসে গেল মাটিতে। কলিজাটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। কলিজায় লাগছে ব্যথাগুলি। তার ভালোবাসার মানুষ অন্যজনকে পছন্দ করে। ইয়াস কথাগুলি মেনে নিতে কেন ভাবতেও পারছে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল। একটু দূরে থাকা আনিসা সেই চিৎকার শুনল। শুকনো পাতার উপর হেঁটে যেতে যেতে সেই চিৎকার শুনে আনিসা চোখ বন্ধ করে নিল অজানা কষ্টে। পা গুলি চলছে না, কিন্তু ভেতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। আনিসা টলমল চোখ খুলে নিল। ওদিকে ইয়াস গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করছে। ইয়াসের প্রতিটা চিৎকার যেন আনিসার কষ্ট আরও বাড়িয়ে তুলছে। আনিসা আর সময় নিল না। লম্বা লম্বা পা বাড়িয়ে সেখান থেকে চলে এলো। গেট দিয়ে বের হয়ে গাড়ির সামনে ড্রাইভারকে দেখতে পেল। এত দূর থেকেও আনিসার মনে হচ্ছে ইয়াস এখনো গলা ফাটিয়ে হৃদয় বেদনার সেই চিৎকার করে কান্না করছে। চোখের পানি দিয়ে নিজেকে ভাসাচ্ছে। সেই শুকনো পাতাগুলি যেন তার জীবন কেড়ে নেওয়া চোখের পানি দিয়ে তাজা হয়ে উঠছে। আনিসার মনে হচ্ছে সে এখনো সেই চিৎকার শুনতে পাচ্ছে। তার কানে কানে সেই চিৎকার করা কান্না গুনগুন করে সুর তুলে যাচ্ছে। আনিসা এক দৌড়ে গিয়ে গাড়িতে উঠল। ব্যাগটা রেখে দিল পাশে। আনিসা যেন আর ঠিক থাকতে পারছে না। বুকের ব্যথাটা আরও বাড়তে থাকল। আনিসার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চোখ বেয়ে শুধু পানি গড়িয়ে পড়ল আনিসার। চলবে।